আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস করব বিজ্ঞানের দুই তিনটা চ্যাপ্টার। কাজ, ক্ষমতা, শক্তি, তাপগতিবিদ্যা, আলোক বিজ্ঞান, এগুলো আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা আসি, যে চ্যাপ্টার তার নাম হচ্ছে পঞ্চম চ্যাপ্টার, কাজ, ক্ষমতা, শক্তি। কাজ কি জিনিস? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি বস্তুটির সরণ ঘটে, মানে বস্তুটা যদি সরে যায় তাহলে বল এবং সরণের গুণফলকেই কাজ বলে। বল পূরণ সরণ, উপাংশ টুপাংশ বাদ দাও। নর্মালি কাজ সমান সমান বল পূরণ সরণ। এই যে এখানে দেখো ডব্লিউ লেখা, ডব্লিউ হচ্ছে ওয়ার্ক মানে কাজ, এফ হচ্ছে ফোর্স মানে বল, এস মানে সরণ। আর যদি যেদিকে বল প্রয়োগ করছে সরাসরি সেদিকে না যায়, একটু সাইড চেঞ্জ করে সরণ হয়। যেমন তোমরা দেখেছো ক্যারাম খেলার মধ্যে অ্যাঙ্গেল করে মারে না অনেক সময়, মানে গুড়িটাকে সোজাসুজি স্ট্রাইক দিয়ে না মেরে গুটির সাইড দিয়ে ধাক্কা দেয়। তখন গুড়িটা কি করে, স্ট্রাইকটা চলে যায় সোজা আর গুড়িটা চলে যায় বাম দিকে, পকেটের দিকে। তাহলে এই যে ধাক্কা দিলাম, স্ট্রাইক গেল সোজা কিন্তু গুটিটা গেল বাম দিকে, তার মানে কি, সে সরণ বল যেদিকে হয়েছে সরণ সেদিকে হয় না, একটু সাইডে হয়েছে। তখন স্ট্রাইকটা যেদিকে ছিল সেই দিকে গুটির সরণের উপাংশকে বলা হয় কস থিটা, এস কস থিটা। এই জন্য ছোটবেলায় আমরা 9 10-এ শিখেছি W = F(s), কাজ সমান সমান বল পূরণ সরণ। আর একটু বড় হয়ে আমরা শিখছি W = F(s) * cos থিটা, ওই যে উপাংশ বের করার জন্য। ঠিক আছে, এটাই সঠিক, এটা অধিকতর সঠিক। কাজের একক জুল, সিজিএস পদ্ধতিতে কাজের একক আর্গ। 1 জুল সমান সমান 10⁻⁷ আর্গ। 10⁻⁷ মানে 1 কোটি। আচ্ছা, বলের দ্বারা কাজ, বলের বিরুদ্ধে কাজ, এই কাজ দুই প্রকার। ঠিক আছে, বলের দ্বারা কাজ মানে হচ্ছে অভিকর্ষ বল যেদিকে কাজ করে সেদিকে যদি আমরা কাজ করি, যেমন সিঁড়ি বেয়ে যখন কেউ নিচে নামে সেটা হচ্ছে বলের দ্বারা কাজ বা বলের দিকে কাজ। আর সিঁড়ি দিয়ে যখন আমরা উপরে উঠি তখন সেটাকে বলা হয় বলের বিপরীতে কাজ বা বিরুদ্ধে কাজ। ঠিক আছে, ক্ষমতা কি? কাজ করার হারকে ক্ষমতা বলে। হার মানে কি? রেট। রেট মানে কিসের সাথে রেট? সময়ের সাপেক্ষে হার। মানে প্রতি মিনিটে কতটুকু কাজ করে বা প্রতি সেকেন্ডে কতটুকু কাজ করে। তার মানে এই কাজকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলেই ক্ষমতা পাওয়া যায়। নর্মালি কাজের একক হচ্ছে জুল, তাহলে সময় দিয়ে যদি ভাগ করি তাহলে এককটা কি হয়ে যাবে? জুল/সেকেন্ড, মানে জুল পার সেকেন্ড হবে কিনা তোমরা বলো তো। জি স্যার। জুল পার সেকেন্ড, কাজের ক্ষমতার একক জুল পার সেকেন্ড। আচ্ছা, আমি একটু তোমাদের এককগুলো একটু দেখিয়ে দিই। যেমন বলের একক হচ্ছে নিউটন, তাই না? নিউটন মানে কি? বল সমান সমান ভর পূরণ ত্বরণ, কেজি ইন্টু, ত্বরণ মানে কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বলের একক। বিজ্ঞানীর নাম ছিল নিউটন, এই জন্য তাকে সম্মান করে বলের একক নিউটন দেওয়া হয়েছে, কিন্তু বলের ভাঙ্গানো একক কি? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। বল সমান সমান ভর পূরণ ত্বরণ। আচ্ছা, আবার একটু আগে শিখলাম কাজ, ওয়ার্ক। কাজের একক কি? এটা ছিল বল, উপরেরটা ছিল বল আর নিচেরটা হচ্ছে কাজ। কাজের একক ওয়ার্ক। ওয়ার্কের একক কি? জুল। জুল মানে কি? বল পূরণ সরণ, নিউটন ইন্টু, সরণের একক কি? মিটার, নিউটন মিটার। ঠিক আছে, নিউটন ইন্টু মিটার। তার মানে এটাকে আমরা যদি এই যে নিউটন, একটু আগে যে নিউটন ছিল এই যে এটা, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটার সঙ্গে মিটারকে দিয়ে গুণ দেই তাহলে কি হবে? মিটার এইখানে যে মিটারটা ছিল সেই মিটারের সাথে আরেকটা মিটার গুণ হবে, মিটার স্কোয়ার হয়ে যাবে না? হ্যাঁ, তাহলে জুলের একক হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আসো। আচ্ছা, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার, এটা হচ্ছে কাজের ভাঙানো একক। এদিকে রাখো, এখানে রাখো।
কাজের ভাঙ্গানো একক হচ্ছে এটা। ওকে, এখন পরে শিখলাম আমরা ক্ষমতা। ক্ষমতাকে আমরা পাওয়ার দিয়ে, পি দিয়ে প্রকাশ করি। পাওয়ার, পাওয়ার একক কি? ওয়াট। বিজ্ঞানীর নাম ছিল জেমস ওয়াট। তাকে সম্মান করে, ওই যে আগেরটাও কিন্তু জুল, বিজ্ঞানীর নাম ছিল জুল। তারপর এখানে নাম বিজ্ঞানী, এগুলো বিজ্ঞানীর নাম সব। আমরা যে একক গুলা শিখি এগুলো সব বিজ্ঞানীকে সম্মান করে নাম দেওয়া হয়েছে। কিন্তু যদি আমরা অরিজিনাল ইয়েটা এককটা ভাঙাতে চাই তাহলে কি হবে? ক্ষমতা মানে কি? কাজ বাই সময়, মানে জুল বাই সেকেন্ড, তাই না? কাজের একক জুল। এই যেখানে কাজ বাই সময়, জুল বাই সেকেন্ড। তার মানে ওই যে একটু আগে ছিলাম যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে যদি সেকেন্ড দিয়ে ভাগ দেই তাহলেই তো আমরা ক্ষমতা পেয়ে যাব। সেকেন্ড দিয়ে যদি ভাগ দেই তাহলে এই S⁻⁻² যে ছিল এটা কি হয়ে যাবে? S⁻ কত হয়ে যাবে? কেউ একজন বলো, না বললে আমি থেমে থাকবো। S⁻² ছিল, এটাকে আরেকটা এস দিয়ে ভাগ করলে S⁻ কত হয়ে যাবে? ওয়ান। ওয়ান স্যার। ওয়ান কেন হবে? 3⁻²² ডিভাইড বাই 3⁻1। কি থাকবে? 3⁻ কত থাকবে? সূচকের ক্লাসে সূত্র কি ছিল? স্যার থ্রি হবে স্যার। A⁻m/A⁻n সমান সমান A⁻m-n হয় কিনা? -2 আগেই ছিল, এটা থেকে বিয়োগ করতে হবে নিচেরটা। তো করলাম বিয়োগ। 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। এত কঠিন কঠিন ইয়ে পড়াইলাম, কি বলে এটাকে, এত কঠিন কঠিন সূচক পড়াইলাম, এখন যদি তোমরা এইটা বের করতে না পারো তাহলে তো লাভ হইলো কি আমার? তাহলে সূচকের অঙ্কগুলা করবা কিভাবে তোমরা ক্লাস পরীক্ষার হলে? আচ্ছা, তাহলে আমরা তিনটা একক একটু ভাঙ্গায় ভাঙ্গায় শিখাইলাম। ওকে। হর্স পাওয়ার। হর্স পাওয়ার কি জিনিস? হর্স পাওয়ার হচ্ছে অশ্বক্ষমতা, মানে একটা ঘোড়ার শক্তি এভারেজ হচ্ছে 746 ওয়াট। প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করার ক্ষমতাকে 1 হর্স পাওয়ার বলে, অশ্বক্ষমতা বলে। শক্তি, শক্তি আর কাজের মধ্যে কোনো পার্থক্য নাই বিজ্ঞানের ভাষায়, কারণ শক্তির একক জুল, কাজের একক জুল। শক্তির মাত্রাও যা, কাজের মাত্রাও তা। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, আমরা বিভিন্ন শক্তি আমরা দেখেছি। শক্তির একটা নিত্যতা সূত্র আছে, এখানে বলা হয়েছে যে শক্তি কখনো বিনাশ হয় না বা সৃষ্টিও হয় না। শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হতে পারে। ফাইন। যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জির কোনো একক নাই। আমাদের শক্তি হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে বিভব শক্তি বা স্থিতিশক্তি, আর একটা হচ্ছে গতিশক্তি। কোন বস্তুকে, বিভব শক্তি জিনিসটা কি? কোন বস্তুকে তার নিজস্ব অবস্থা চেঞ্জ করলে সে কাজ করার যদি কোনো সামর্থ্য অর্জন করে তাহলে তাকে বিভব শক্তি বলে। পিস্তলের ট্রিগার টানলে কি হয়? সে ফায়ার করার জন্য রেডি, তাই না? এরকম একটা বিষয় বিভব শক্তি জিনিসটা। যেমন মনে করো যে কোনো স্প্রিং, তুমি একটা স্প্রিং কে যদি চাপ দিয়ে ছোট ছোট করে ফেলো তাহলে সে কি লম্বা হওয়ার জন্য রেডি। তুমি চাপটা ছেড়ে দিলেই সে সামনে এগিয়ে যাবে। ছোটবেলায় যে আমরা 5 স্টার পিস্তল, প্লাস্টিকের বুলেট দিয়ে গুলি করতাম, খেলতাম, ওইগুলা পিস্তল, এগুলা পিস্তল কিন্তু স্প্রিং দিয়ে কাজ করতো, মানে তুমি ট্রিগারটা টানলেই স্প্রিংটা পিছনে গিয়ে রেডি থাকতো গুলি করার জন্য। পরে ট্রিগার টানলে কি তো স্প্রিংটা গিয়ে গুলিটাকে ধাক্কা মারতো। তাহলে এই যে স্প্রিংটা যখন নর্মাল অবস্থা থেকে সংকুচিত অবস্থায় ছিল তখন সে কাজ করার জন্য রেডি, তার মানে তার মধ্যে বিভব শক্তি সঞ্চিত হয়ে আছে। আবার যদি স্প্রিং কে তুমি টেনে লম্বা করে রাখো, ধরে রাখো, তাহলেও তার মধ্যে বিভব শক্তি বা স্থিতিশক্তি সঞ্চিত হয়ে আছে, ছেড়ে দিলেই সে ছোট হয়ে যাবে। অথবা মনে করো কোনো বস্তুকে যদি তুমি মাটি থেকে মাথার উপর তুলে ধরে রাখো হাত দিয়ে, তাহলে সে মানে ভূমি থেকে উপরে উঠে যাওয়ার কারণে, ভূমি থেকে এই উচ্চতায় উঠে যাওয়ার কারণে সে কিন্তু একটা শক্তি পেয়ে বসে আছে। ছেড়ে দিলেই সে কিন্তু মাটিতে পড়ে যাবে, মানে কাজ করবে। মাটিতে পড়াই কাজ। কোন একটা বস্তু, একটা বলকে তুমি যদি হাতে তুলে ছেড়ে দাও, সে যদি নিচে পড়ে তাহলে সে কাজ করে ফেলেছে। কেন? কারণ আমরা জানি যে কাজ মানে কি, বল পূরণ স্মরণ।
তাহলে সেই যে সরেছে, কোনো কিছু সরা মানেই কাজ হওয়া, বুঝতে পারছো? তার মানে কোনো বস্তুকে উপরে তুলে ধরে রাখলেও বিভব শক্তি সঞ্চিত হয়। আমরা জলবিদ্যুৎ দেখেছি না, জলবিদ্যুৎ কাপ্তাই, এখানে বিভব শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। তো কিভাবে? ওই যে পানি যে উপরে থাকে, পাহাড়ের উপরে লেক, লেকের মধ্যে পানি, যখনই সেই পানিকে ছেড়ে দেওয়া হয় নিচের দিকে, তখন এই কাপ্তাইয়ের বাঁধ পার হয়ে যখন পানি নিচের দিকে পড়ে, তখন তার সেই জমানো শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। সেই গতিশক্তিটা ঘোরায় টারবাইনের ব্লেড, সেই ঘূর্ণন থেকে উৎপন্ন হয়, এই ঘূর্ণনটাকে বলা হয় যান্ত্রিক শক্তি বা গতিশক্তি। সেই শক্তিটা আবার কি করছে, তাড়িৎ-চুম্বক ক্রিয়ায় বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। আচ্ছা, শক্তির রূপান্তর, এগুলো তোমার রিডিং করে নিবা, কোন কোন জায়গায় কি শক্তিতে রূপান্তর হয় এটা বোঝানোর কিছুই নাই, মুখস্থ করে নিবা। এই যে একটু আগে যে কথাটা বললাম, জলবিদ্যুৎ আর বায়ু বিদ্যুৎ একই জিনিস, একই থিওরি। কর্মদক্ষতা মানে হচ্ছে যে পরিমাণ আমি শক্তি দিলাম আর কি পরিমাণ শক্তি পাইলাম, এটাকে কর্মদক্ষতা বলা হয়। মনে করো আমি পেট্রোল ইঞ্জিন, পেট্রোল দিয়ে আমি গাড়ি চালাচ্ছি, তাহলে আমরা হিসাব করে দেখেছি 1 লিটার পেট্রোলের মধ্যে 1 লক্ষ জুল হচ্ছে রাসায়নিক শক্তি আছে। আর 1 লিটার পেট্রোল দিয়ে একটা গাড়ি গেল মনে করো 10 কিলোমিটার। এখন আমরা যে গাড়ির যে ভর, এই গাড়িটা 10 কিলোমিটার যাইতে সাপোজ ধাক্কা দিয়ে যদি কেউ নিত, তাহলে শক্তি লাগতো 70,000 জুল। তাহলে আমি তেল দিলাম 1 লক্ষ জুল, আর গাড়ি গেল 70,000 জুলের, মানে 70% কাজ হইলো। তার মানে এই গাড়ির কর্মদক্ষতা 70%। এটাই হচ্ছে ঘটনা, কর্মদক্ষতা। এটাকে ইটা দ্বারা, ইটা অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর বোঝার কিছু নাই, একটা চ্যাপ্টার শেষ করে ফেললাম, আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই অধ্যায়ে? কাজ ক্ষমতা সত্যি, ছোট ছোট অধ্যায়, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠার পেজ, এগুলো খুবই বেসিক। আরো ডিপ থেকে কোশ্চেন আসতে পারে, এগুলো বুঝে বুঝে পড়তে হবে, কিছু করার নাই। আইকিউ অ্যাপ্লাই করে আনসার করতে হবে। আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। স্টুডেন্ট কম কেন? গত সপ্তাহে তো অনেক স্টুডেন্ট ছিল। স্টুডেন্ট কি জানে না যে আজকে ক্লাস হবে? আজকে কি কোনো নিয়োগ পরীক্ষা আছে? নাই তো, নিয়োগ পরীক্ষা থাকার কথা না তো। মেসেঞ্জারে একটু উম শাশ্বত একটু মেসেঞ্জারে লেখো তো, স্যার সবাইকে জয়েন করতে বলছে, লেখা @everyone দাও তো, তাহলে একটু সবার কাছে নোটিফিকেশন যাবে। আচ্ছা, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। তাপগতিবিদ্যা। তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আর তাপ হচ্ছে কিভাবে উৎপন্ন হয়, পদার্থের অণুগুলার চলাচল ও সংঘর্ষের ফল। আমাদের প্রত্যেকটা পদার্থের অণুগুলা কন্টিনিউয়াসলি নিজের জায়গায় থেকে কাঁপতেছে, কোনো কারণ ছাড়াই কাঁপতেছে। কোনো বস্তুর পদার্থে এমন কোনো টেম্পারেচার নাই যে 0 ডিগ্রি হলে কেউ কোনো কিছুর তাপ থেমে গেছে, এরকম ভাবার কোনো কারণ নাই। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা না, এর চেয়েও সর্বনিম্ন তাপমাত্রা হয় -3, -4, -40, এগুলো নিম্ন তাপমাত্রা। ওই -40-তে গেলেও কিন্তু বরফ কাঁপতেছে। কম্পন থেমে যেত যদি তাপমাত্রা -273 ডিগ্রিতে নামতে পারতো। -273 কল্পনায় ধরে, 0 ডিগ্রিতে বরফ হয়ে যায়, পানি জমে এত ঠান্ডা। আর 100 ডিগ্রিতে পানি একদম ফুটে সিদ্ধ হয়ে যায়, তুমি হাত দিলে হাত পুড়ে যাবে। বয়লিং টেম্পারেচার, টকবক করছে, পানি ফুটতেছে। তাহলে 0 থেকে 100 রেঞ্জটা কত ডিফারেন্স, কঠিন ডিফারেন্স। একদম পানি বরফ হয়ে গেছে থেকে শুরু করে পানি ফুটে বাতাস হয়ে গেছে,
এই 100 ডিগ্রি রেঞ্জে তাপমাত্রার কত ডিফারেন্স। আমরা একটু টেম্পারেচার কল্পনা করি, কয়েকদিন আগে শৈত্যপ্রবাহ গেছে ময়মনসিংহে বা ঢাকায়, এভারেজ টেম্পারেচার গেছে 10 ডিগ্রি। আর 40 ডিগ্রি যখন হয় তখন হিট ওয়েভ চলে, আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাহলে 10 থেকে 40, এই 30 ডিগ্রি টেম্পারেচারের ডিফারেন্স মানে কি আমাদের জন্য মনে হয় বিরাট ডিফারেন্স, আমরা সহ্য করতে পারি না। তাহলে 273 ডিগ্রি টেম্পারেচার কত ঠান্ডা তোমাদের কল্পনা করতে এই জন্য বললাম। -273 ডিগ্রি কি পরিমাণ ঠান্ডা। তো অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি বা ম্যাথমেটিক্যালি দেখাইছে বিজ্ঞানীরা যে লোয়েস্ট অ্যাচিভেবল টেম্পারেচার হচ্ছে -273। গ্রাফ করে দেখাইছে, গ্রাফ গিয়া জিরো, -273 গিয়ে মিলছে, গ্রাফ পেপার, ছক। কিন্তু বাস্তবে -273 বিজ্ঞানীরা কোনো ল্যাবরেটরিতে এখনো বানাইতে পারে নাই। -50-60-এর নিচে নামাইতে পারছে কিনা আমার জানা নাই। হুম। তো কিন্তু ম্যাথমেটিক্যালি বিজ্ঞানীরা দেখাইছে, যেমন ভলিউম, হ্যাঁ আয়তন, আয়তন কখনো জিরো করা সম্ভব না। আচ্ছা জিরো করলাম, মনে করলাম এমন চাবি দিছে কম্প্রেসার মেশিন দিয়া যে জিরো করে ফেলছে, কিন্তু আয়তন কি নেগেটিভ কি করা সম্ভব? একটু কল্পনা করো তো, নাই নেগেটিভ আয়তন, নেগেটিভ আয়তন কি না সম্ভব? স্যার, না স্যার। কল্পনাই করা সম্ভব না। জি অ্যাচিভ স্যার। করা তো পরের কথা। জিরো আয়তন কল্পনা করা সম্ভব। একটা বোতল ছিল মনে করো, বোতলটাকে তুমি চাপ দিয়ে হাতের মধ্যে মিশাই ফেলছো, জিরো হয়ে গেছে তার ভলিউম, এটা কল্পনা করা সম্ভব। কিন্তু তুমি কি নেগেটিভ আয়তন কল্পনা করতে পারবা? তোমার হাত যদি ভাইঙ্গে উল্টা দিকে চলে যেত তাহলে তো আয়তন নেগেটিভ না। আয়তন তো যদি ক্রস করে যখন চলে যাবে তখন তো আবার ফুলতেছে প্যাকেটটা, বোতলটা, মানে আবার আয়তন সৃষ্টি হচ্ছে। ঠিক একই রকম টেম্পারেচার বিজ্ঞানীরা ক্যালকুলেশন করে দেখছে যে -273-এর নিচে নামা সম্ভব না। এই জন্যই বলা হচ্ছে সর্বনিম্ন অ্যাচিভেবল তাপমাত্রা বলা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। এই যে এখানে এই সমীকরণে 273 শব্দটা আসছে না, দেখছো না? এই 273টা আসলে ওখান থেকেই আসছে অ্যাকচুয়ালি। আচ্ছা, তারপরে একক হচ্ছে স্যার, জুল। পৃথিবীতে কি এমন কোনো জায়গা আছে যেখানে -273 হয়েছে বা না না না, হয়নি তো। কাছাকাছি? অ্যাচিভেবলই না, কল্পনায় মানে কল্পনা করছে বিজ্ঞানীরা, কিন্তু বাস্তবে সম্ভব না, এটাই বলছি। পৃথিবীতে সর্বনিম্ন মনে হয় যে -50 ডিগ্রি 60 ডিগ্রি সাইবেরিয়াতে, মেরু অঞ্চলে, একদম উত্তর মেরু দক্ষিণ মেরুতে 50-60 ডিগ্রি সম্ভব, এরকম রেকর্ড হয়েছে বলে আমার মনে নেই। গুগলে সার্চ দাও না, যে লোয়েস্ট রেকর্ডেড টেম্পারেচার অন আর্থ, তাহলে পেয়ে যাবা। তাপের একক হচ্ছে জুল। আবার তাপের একক ক্যালোরি। 1 কেলরি সমান 4.2 জুল। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে জুল যিনি ছিলেন, তিনি হচ্ছে ওই যে একটু আগে আমি যে এককটা দেখাইছি, কাজের একক দেখানোর সময়, নিউটন মিটার স্কয়ার, ওই ওই এককটা, এটা উনি আবিষ্কার করেছেন। মিটার সেকেন্ড। আর সর্বনিম্ন হচ্ছে 89.2 ডিগ্রি সেলসিয়াস। ওরে বাপরে, কঠিন। ভস্টক স্টেশন ইন অ্যান্টার্কটিকা। আচ্ছা। হম, কঠিন ব্যাপার। 89 ডিগ্রির -89, মাথায় মাথায় ধরে তোমার? 0 ডিগ্রি তো ডিপ ডিপ ফ্রিজের মধ্যে তুমি বসে থাকো গিয়া, তাইলে হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার। ডিপ ফ্রিজে তুমি যদি বসে থাকো তাহলে তোমার একটা ঠান্ডা লাগবে, এটা হলো 0 ডিগ্রি মাত্র। আর আমাদের একটু আগে বা আজকে এই মুহূর্তে টেম্পারেচার আছে মনে করো 15 ডিগ্রি। তো 15 ডিগ্রি টেম্পারেচার থেকে 0 ডিগ্রিতে গেলে যে ডিফারেন্সটা, এটুকুতে তোমার মৃত্যু হয়ে যায়। তাহলে -89 ডিগ্রিতে যদি তুমি গিয়ে বসে থাকো, যারা ওই যে এস্কিমো এস্কিমো আছে না, বরফের ঘরে বসবাস করে, ওরা কিরকম ঠান্ডার মধ্যে তারা জীবনযাপন করতেছে কল্পনা করতে পারো? তোমার মাথায় ধরে? ওদের ঘরই বরফের তৈরি, ওখানে মাটি নাই তো। এস্কিমোরা যে থাকে, ইগলু সম্প্রদায় যে থাকে, ওরা বরফের ঘরে থাকে, ওদের ঘর কখনো গলে না। এমন এক জায়গায় থাকে যে ওদের টেম্পারেচার কখনো জিরোতে উঠে না, মাইনাসই থাকে আজীবন। তার মানে ঘর বানাবো কি দিয়ে এখন বরফের এলাকায়? মাটি তো নাই, মাটি তো বরফের লেয়ারের নিচে, মনে করো। সব জায়গায় স্যার আমরা 1 সেকেন্ডও টিকতে পারবো না স্যার। হুম, মনে করো 100 ফুট, 100 ফুট খুদলে, বরফ খুদলে গিয়ে নিচে মাটি পাওয়া যাবে, পরে গিয়ে মাটি দিয়ে তারা একটা ঘর বানাইতে পারবে। লাভ নাই তো, মাটির ঘর তো আবার সেই ভেঙেই যাবে বরফের ভরে। ও চালের উপরে যখন লেয়ার বরফ তুষার পরে যখন বরফের ভর হবে তখন তো মাটির ঘর ভেঙে যাবে। তখন তারা বুদ্ধি করছে তাহলে এক কাজ করি আমরা, আমরা বরফ দিয়ে ঘর বানাই। তাহলে এখন প্রশ্ন হইলো, বরফ দিয়ে ঘর বানাইলে লাভ হইলো কি?
ঠান্ডা দিয়ে গরম নিলাম, তা আরো বেশি ঠান্ডা লাগবে? না, আরো বেশি ঠান্ডা লাগবে না। কারণ হচ্ছে, যখন বাইরের টেম্পারেচার মনে করো -50 ডিগ্রি, আর তুমি যখন মনে করো বরফের একটা ব্লকেজ তৈরি করা, বরফের একটা ঘর তৈরি করে ভিতরে আগুন জ্বালাই দিছ, ভিতরে কিন্তু টেম্পারেচার বাড়তে থাকবে, মানে জিরোর উপরে উঠবে। মাইনাস, মাইনাস না, মনে করো যে এই টেম্পারেচার যদি এই 0 ডিগ্রিতে কেউ 5 মিনিট বসে থাকে, তার শরীরে ফ্রস্ট বাইট হয়ে যাবে। ফ্রস্ট বাইট মানে হচ্ছে, বাংলাটা আমার জানা নাই, তুষারের কারণে শরীরে র্যাশ হয়ে যাবে, আস্তে আস্তে ভিতরে ব্লাড ভেসেল সংকুচিত হয়ে সে মারা যাবে। 0 ডিগ্রিতে 5-10 মিনিট থাকলে মানুষ মারা যাবে। তার মানে তারা 0 ডিগ্রির চেয়ে বেশি টেম্পারেচার আগুন জ্বালিয়ে ভিতরে ক্রিয়েট করে, এই জন্য তারা বেঁচে থাকতে পারতেছে। আর প্রচুর পরিমাণ ভারী উল এবং ফারের তৈরি কাপড় তারা পরতেছে। এই কাপড়গুলো পরে তারা টিকে আছে আর কি। এটা ওদের অনেক কঠিন, ওদের জীবনযাপন অনেক কঠিন। কেন যে তারা ওইখানে পড়ে আছে, আর কেন যে তারা পৃথিবীতে আসতেছে না, আমার জানা নাই। কয়েকটা মানুষ, আমার ধারণা এস্কিমো বা এইগুলো কয়েক হাজার মানুষ হবে, 1 লক্ষ লোক তো থাকার কথা না। এ কয়েক হাজার মানুষকে সমগ্র এত যে মানবতার কথা বলে ইউরোপ আমেরিকার জায়গা দিতে পারতেছে না, আমার তো মনে হয় যে বাংলাদেশ এখানে জায়গা দেয় এগুলো দেখবে। 10 লক্ষ রোহিঙ্গা জায়গা দিয়েছি আমরা, আমি কি মনে করছো? 14 লক্ষ টোটাল। 1970 সালের পর থেকে 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আসছে। 14 লক্ষ রোহিঙ্গাকে আমরা জায়গা দিতেছি। 1 লাখ এগুলো মহিলাকে, পুরুষকে, বাচ্চাদেরকে জায়গা দিলে ক্ষতিটা কি? ওরাই আসবে না স্যার। ওরা আসবে না, ওদের ওখানে ভালো লেগে গেছে। বিষয় আছে এগুলা। তুমি যে বাংলাদেশের পাহাড়ে আদিবাসীরা থাকে, ওদেরকে বলো তোমার সমতলে জমি দিয়ে এসে তুমি থাকো, থাকবে না। তার পাহাড়ই ভালো লাগে, বুঝছো? অনেক টাকা দাও, তুমি থাকে বলো বসে থাকবা ঘরে, তোমার একটা বিল্ডিং বাড়ি বাড়ি লিখে দিলাম, ভাড়া পাইবার, বসে বসে খাইবা। না, তার ভালো লাগবে না। দেখো, সংস্কৃতি বা ঐতিহ্য, শিকড়, এগুলোর অনেক দাম আছে, বুঝছো? তাছাড়া জি স্যার। তারাই আমাদের মতো টেম্পারেচারে সার্ভাইভ করতে পারবে না, কারণ তারা সেটা হচ্ছে পারবে, সেটা আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে হয়তো। আমাদের দেশে পারবে না, বাংলাদেশে পারবে না, কিন্তু ইউরোপ আমেরিকায় পারবে, যেখানে শীতের রাষ্ট্র। ইউরোপ আমেরিকায় তো নর্মালি মাইনাস টেম্পারেচার থাকে, থাকে না? সেখানে হয়তো পারবে, কোন রকমে বেঁচে থাকতে পারবে, কিন্তু পারলেও তার আসবে না। আচ্ছা, এখন জুল যে এককটা, এটা কিন্তু ওই যে আমাদের আন্তর্জাতিক একক, কেজি, মিটার, সেকেন্ড, এগুলাকে হিসাব করে বের করছে। কিন্তু পৃথিবীতে বাস্তবে ঘটে এমন কোনো কিছু দিয়ে জুল এককটা বানানো হয় নাই। পৃথিবীতে বাস্তবে যে ঘটনাটা ঘটে, সেটা দিয়ে একক যেটা বানানো হয়েছিল, আগের একক, এটা আগে ছিল, সেটা হচ্ছে ক্যালোরি। ক্যালোরি মানেটা কি? বলে না যে আমাদের একজন সুস্থ মানুষের 2000 ক্যালোরি খাবার খাওয়া দরকার ডেইলি। এই ক্যালোরি মানেটা কি? মানে হচ্ছে যে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 গ্রাম পানির, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি বলে। তাহলে এখন যদি বলি তুমি সারাদিনে কতটুকু খাবার খাও, মনে করো এই 2000 ক্যালোরি হইতে গেলে আমার 2 লিটার পানি লাগবে। তার মানে 2 লিটার পানিকে 1 মিনিট, 1 মিনিট জাল দিলেই তো তোমার টেম্পারেচার 1 ডিগ্রি, 1 ডিগ্রি 4-5 ডিগ্রি বেড়ে যায়। 10 মিনিট, 2 লিটার পানিকে একটা বড় পাতিলে 10 মিনিট জাল দিলে 100 ডিগ্রি উঠে যায়, মানে 40-50 ডিগ্রি চেঞ্জ হয়ে যায়। তার মানে 10-15 সেকেন্ড তাপ দিলে এই পানির টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যায়। তার মানে 2 লিটার পানিকে 10 সেকেন্ড জাল দিলে যে পরিমাণ শক্তি লাগে, সারাদিন খায়া তুমি মাত্র এইটুকু শক্তি পাও। মানে তোমার শরীরে সারাদিন এইটুকু শক্তি খরচ হয়। তাহলে বুঝতে পারছো কত কম শক্তি তোমাদের মানুষের শরীরে খরচ হয়। আচ্ছা, তো অপরে হিসাব করে দেখছে যে ওই 1 ডিগ্রি পানির, 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে জুলে হিসাব করলে দেখছে 4.2 জুল লাগে। এই জন্য বলছে যে 1 ক্যালোরি আর 4.2 জুল, আরো সঠিকভাবে বললে 4.18 জুল সমান। আচ্ছা, তাপমাত্রা কি? পদার্থের অণুগুলা বেশি কাঁপতেছে নাকি কম কাঁপতেছে, তার পরিমাপ হচ্ছে তাপমাত্রা। কে বেশি গরম? দুইটা বস্তু যদি একে অপরকে টাচ করে, তাহলে কোন বস্তুটা তাপ দিবে, কে তাপ দিবে আর কে তাপ ছাড়বে, এই যে অবস্থাটা, এটাই হচ্ছে তাপমাত্রা। ঠিক আছে? তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। আমরা আবহাওয়ায় প্রকাশ করি ডিগ্রি সেলসিয়াস দিয়ে। সেলসিয়াস বিজ্ঞানীর নাম, কেলভিনও বিজ্ঞানীর নাম। কিন্তু আগে সেলসিয়াস আবিষ্কার করছিল
একটা স্কেল দিয়ে গেছিল। তিনি বলেছিল যে জিরো, পানি যে তাপমাত্রায় ঠান্ডা হয়ে যায় সেটাকে 0 ডিগ্রি বলবো, আর যে তাপমাত্রায় ফুটে যায় সেটাকে 100 ডিগ্রি বলবো। পরে আহ কেলভিন যখন আসলো তিনি হিসাব করে দেখলো যে পানির যে গ্রাফ, এটাকে পিছন দিকে নামাইলে দেখা যায় যে -273-এ গিয়ে গ্রাফ লেভেল হয়ে যায়, এর চেয়ে কম কল্পনা করা যায় না। এই জন্য উনি বললো সর্বনিম্ন তাপমাত্রা 273। তাইলে এই 273 ডিগ্রি সেলসিয়াস, 273 হচ্ছে 273 ডিগ্রি সেলসিয়াসে আমরা যে বর্তমানে প্রচলিত ছিল আগে থেকে ডিগ্রি সেলসিয়াস, সেটাকে কমাইতে কমাইতে -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে গ্রাফ 0 হয়ে যায়। তখন বিজ্ঞানী কেলভিন বলল, তাহলে আমরা কেন পানির গলনাঙ্ককে আমরা কেন ধরতেছি, কেন 0 ডিগ্রি ধরতেছি, যেখানে ম্যাথমেটিক্যালি ট্রু, যেহেতু পানি জমা গেলেই সেটা সর্বনিম্ন তাপমাত্রা, প্রকৃতির সর্বনিম্ন তাপমাত্রা না, প্রকৃতিতেই এর চেয়েও টেম্পারেচার কঠিন পাওয়া যায়, -20-30 ইজিলি পাওয়া যায়। তাহলে আমরা কেন এগুলাকে ধরতেছি, আমরা একদম রিয়েল সর্বনিম্ন তাপমাত্রাটাকে কেন 0 ধরতেছি না? তখন বিজ্ঞানী কেলভিন বললেন যে আমি একটা নতুন স্কেল বানাইলাম, সেটা হচ্ছে কি -273 ডিগ্রি সেলসিয়াস হবে আমার স্কেলের 0, কিন্তু ডিফারেন্স সমান। ডিগ্রি সেলসিয়াসে 1 ডিগ্রি বাড়া আর কেলভিনে 1 ডিগ্রি বাড়লে সমান টেম্পারেচার চেঞ্জ হলো, কিন্তু আমি শুরুটা করব -273 ডিগ্রি থেকে। -273 হচ্ছে আমার 0। তার মানে ডিগ্রি সেলসিয়াসে যেটা -273, কেলভিন স্কেলে সেটাই হচ্ছে 0। তাহলে এখন বলো তো যে এই আজকে যদি 5 ডিগ্রি সেলসিয়াস হয়, 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কেলভিন স্কেলে কত ডিগ্রি হবে? বলো, মাথা খাটাও, ঠান্ডা মাথায় ম্যাথ, সরল সমীকরণ, সহজ সমীকরণ বলতেছি। 0 ডিগ্রি সেলসিয়াস, না, ইয়া 0 ডিগ্রি কেলভিন, 0 কেলভিন হবে -273 ডিগ্রি সেলসিয়াস। 0 কেলভিন হবে, আচ্ছা লিখে দিই, লেখাই তো আছে, দেখো এই যে এই পানির বরফের গলনাঙ্কটা হচ্ছে সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি সেলসিয়াস, আর কেলভিন স্কেলে 273 ডিগ্রি সেলসিয়াস। তো এতক্ষণ যে আমি -273 বললাম, মাইনাস গেল কই? মাইনাসের বিষয়টা একটু দেখাই দিই। মাইনাসের বিষয়টা হচ্ছে যে -273 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে 0 কেলভিন। তাহলে উভয় পক্ষে 273 যোগ করে দিলে কি থাকবে? 0 ডিগ্রি সেলসিয়াস সমান সমান +273 কেলভিন। এখন আমি একটু আগে বললাম যে 10 ডিগ্রি সেলসিয়াস কত কেলভিন, আরো 10 যোগ করো, 283 কেলভিন। কে বুঝো নাই? পরীক্ষা এভাবে আসবে, এখন অ্যানালাইটিক্যাল কোশ্চেন আসবে, বলবো যে আজকে ঢাকা শহরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াসে কত কেলভিন হবে? একদম সহজ জিনিস, তোমরা পারা উচিত। পারবা না এখন বলো তো? আমার কথা কি তোমরা শুনতেছো? আমি আছি না হারাই গেছি? হ্যালো? হ্যাঁ আছে। বুঝতে পারছো বিষয়টা, কেলভিনের হিসাবটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা। একটা টেম্পারেচার দেওয়া থাকলে, ধরো সেলসিয়াস স্কেলে দেওয়া আছে সামথিং, এখন বলছে কেলভিন স্কেলে কত সে হবে সেটা বের করো। এই সমীকরণে তোমরা বসাই দিলেই হবে, মাঝখানে একটা ভুলে যাও, ফারেনহাইটটা ভুলে যাও। আমি যে কথাটা একটু আগে বলেছিলাম, সেখানে সি এর মান 10 বসাও, বসায় দেখো কেলভিনের মান 284, 283 আসে কিনা, আমার সত্যতা প্রমাণ হয়ে যাবে। আচ্ছা, আবার যদি বলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করো, তাহলে এই যে এইটুকু তোমরা প্রথম অংশটুকু তোমরা ইউজ করবা। আবার যদি বলে ফারেনহাইট থেকে কেলভিনে কনভার্ট করো, তখন এইটুকুকে তোমরা সমীকরণ হিসেবে ফারেনহাইটের মানটা বসাই দিবা, সমীকরণ সমাধান করবা, কেলভিনের মান পেয়ে যাবা। বুঝতে পারছো? এই তিনটা হচ্ছে টেম্পারেচারের রূপান্তরের সূত্র। সহজ সহজ একটা সমীকরণ, তোমরা নিজেরাই পারবা।
পরম শূন্য তাপমাত্রা এতক্ষণ যে আলোচনা করলাম যে অ্যাকচুয়াল কল্পনায় করা যায় এরকম অ্যাচিভেবল লোয়েস্ট টেম্পারেচার, সেটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এর চেয়ে কম কেন করা যায় না কল্পনা? কারণ ওই যে একটু আগে বলছিলাম যে আয়তন নেগেটিভ কল্পনা করা যায় না, আয়তন জিরো কল্পনা করা যায়। তার মানে কোনো গ্যাসকে চাপ দিয়ে যদি আয়তন জিরো বানায় ফেলো, যে টেম্পারেচার লাগবে সেটাকেই পরম শূন্য তাপমাত্রা বলে, -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, পরম শূন্য তাপমাত্রা অন্যান্য স্কেল গুলাতে কি কি হয়? নর্মালি তো কেলভিন স্কেলে পরম শূন্য তাপমাত্রাটাকে 0 ডিগ্রি কেলভিন ধরা হয়েছে, সেটা সেলসিয়াসের সাথে সমান হচ্ছে -273। কিন্তু ফারেনহাইটে কত? -459.4 মুখস্থ করে ফেলবো। এখন যদি বলে যে 0 ডিগ্রি টেম্পারেচার কোনটাতে সবচেয়ে বেশি ঠান্ডা, তাহলে সেটা হবে কেলভিন স্কেলে। কারণ কেলভিন স্কেলে 0 ডিগ্রি মানে হচ্ছে একদম সর্বনিম্ন, আর সেলসিয়াস স্কেলে 0 ডিগ্রি মানে অনেক গরম কেলভিনের তুলনায়। ফারেনহাইটের 0 ডিগ্রি মানে আরো বেশি গরম। আচ্ছা, এসটিপি বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, এসটিপি প্রমাণ তাপমাত্রা ও চাপ। বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে পরীক্ষা করার জন্য একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, হুম, এই প্রেসারে পরীক্ষাগুলো করে। কারণ অন্যান্য সকল রাশি, সকল একক টেম্পারেচার এবং প্রেসারের উপর বায়ুমণ্ডলের চাপ এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। সুতরাং বিজ্ঞানীরা কোনো ইকুয়েশন দাঁড় করার জন্য ধরো বললো যে এই পারদের স্থিতিস্থাপকতা বিজ্ঞানীরা খুঁজে বের করতে চায়। এখন তুমি যদি ঘরের ছাদের মধ্যে এই এক্সপেরিমেন্ট করে বলে দাও যে স্থিতিস্থাপকতা এত, তাহলে আমেরিকার ছাদের উপরে যে করবে সে দেখবে অন্যরকম, কারণ আমেরিকার ছাদের উপরে টেম্পারেচার হচ্ছে ডিফারেন্স, প্রেসারও ডিফারেন্স। তাহলে কোন পদার্থের বৈশিষ্ট্যকে স্ট্যান্ডার্ড উপায়ে প্রকাশ করতে গেলে তোমার চারদিকের পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থাও স্ট্যান্ডার্ড রাখতে হবে। সেটাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 273 ডিগ্রি কেলভিন তাপমাত্রা, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টেম্পারেচার। আর 76 সেন্টিমিটার পারদ চাপকে স্ট্যান্ডার্ড প্রেসার বলা হয়। 76 সেন্টিমিটার, 1 মিলিমিটারে 10 মিলিমিটার। এখন প্রশ্ন হচ্ছে যে 76 সেন্টিমিটার পারদ মানেটা কি? আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, 76 সেন্টিমিটার 1 মিটারের কম। 1 মিটার মানে কতটুকু? আনুমানিক ধরো 2.25 হাত। তাহলে 76 সেন্টিমিটার মানে কি? প্রায় 2 হাত, এর চেয়ে একটু কম, ধরে ধরলাম 2 হাত। 2 হাত তোমার হাত দিয়ে মাপলে 2 হাত উচ্চতার একটা কলাম। তার মানে তুমি যদি একটা পাইপ কাটো 76 সেন্টিমিটার স্কেল দিয়ে মাইপা, সেইটার মধ্যে সেটা লম্বা করে খাড়াখাড়ি করে এর ভিতরে যদি পারদ ঢেলে দেও, তাহলে সেই পারদের যে ভরটা হবে, ওজনটা হবে, তোমার মাথার উপরে যদি সেই ওজনটা দিয়ে দেও, তাহলে বুঝবা যে এইটুকু ভর হচ্ছে আমাকে পৃথিবী সর্বক্ষণ দিচ্ছে। কেন? কারণ এই আমার মনে করে 100 কিলোমিটার পর্যন্ত উপরে বায়ুমণ্ডল আছে, তাহলে 100 কিলোমিটার যে বাতাস অক্সিজেন মাথার উপরে, সেই বাতাসটুকুর ভর ওই 76 সেন্টিমিটার পারদের ভরের সমান। বুঝতে পারছো? তুমি এইটুকু ভর, এইটুকু প্রেসার মাথার উপরে কন্টিনিউয়াসলি নিয়ে নিয়ে চলতেছো, তাহলে তুমি ফিল করতেছো না কেন? কারণ তোমার ভিতরে যে ব্লাড বাইরের দিকে প্রেসার দিয়ে রাখছে, ব্লাড প্রেসার, সেই ব্লাড প্রেসার দুইটা একজন আরেকজনকে মিনিমাইজ করে দিচ্ছে, এই জন্য তুমি কিছু টের পাচ্ছ না। তোমাকে যদি কোনো কারণে এই চাপ থেকে সরায় দেওয়া হয়, বাইরে তোমাকে নিয়ে যাওয়া হয়, সেকেন্ডের মধ্যে যদি তোমাকে রকেটে করে 1 সেকেন্ডের মধ্যে যদি বায়ুমণ্ডল থেকে হঠাৎ করে বের করে ফেলা হয়, তাহলে তোমার বডির যে ব্লাড প্রেসার, নাক মুখ দিয়ে, কান দিয়ে, শরীরে যতগুলা ছিদ্র আছে সবগুলা জায়গায়, সব জায়গা দিয়ে রক্ত বেরোয়, দিয়ে মারা যাবে। ফিনকি দিয়ে রক্ত বেরোবে বায়ুমণ্ডলে তোমাকে নিয়ে গেলে, ব্রাস্ট হয়ে যাবে একদম। মানে ফিনকি দিয়ে, ছিদ্র দিয়ে না শুধু, মনে করো শরীরের বডির চামড়া ফেটে রক্ত, মানে বোম যেভাবে ব্রাস্ট হয়, তোমার পেটের ভিতরে একটা গ্রেনেড রাইখা যদি ব্লাস্ট করে দেওয়া হয়, তাহলে তোমার শরীরটা যেভাবে চারদিকে ছিটকে যাবে। তোমাকে যদি হঠাৎ করে তোমার প্রেশার, বডির প্রেশার কমিয়ে বায়ুমণ্ডলে নিয়ে নেওয়া হয়, তাহলে তুমি সেকেন্ডের মধ্যে ব্রাস্ট হয়ে যাবা। এবং যে টেম্পারেচার, তুমি সেকেন্ডের মধ্যে ফুসকা পড়ে যাবা। বায়ুমণ্ডলের বাইরে কিন্তু টেম্পারেচার অনেক বেশি। হুম, সেই জন্য বিজ্ঞানীরা স্পেস শুট পরে যায়। বুঝতে পারছো? টেম্পারেচার এবং প্রেশার মেনটেন করার জন্যই বিজ্ঞানীরা স্পেস শুট পরে যায়। ওকে, ক্লিনিক্যাল থার্মোমিটার, জ্বর আসলে যেটাতে মাপি সেটাকেই ক্লিনিক্যাল থার্মোমিটার বলে। ক্লিনিক্যাল থার্মোমিটারের দাগ থাকে কি 95 ডিগ্রি থেকে 110 ডিগ্রি। ছোটবেলায় ভাবতাম যে ইস, আমার জ্বর আইছে 98 ডিগ্রি, 99, আর একটু 100 উঠলেই তো আমি, আমার ভিতরে রক্ত মনে হয় ফুটতেছে।
100 ডিগ্রিতে পানি ফুটে না, তার মানে 100 ডিগ্রিতে যখন জ্বর আসে তখন মনে হয় আমাদের রক্ত মনে হয় ভিতরে টকবক করতেছে, এরকম ভাবতাম। না, আসলে হচ্ছে 100 ডিগ্রি হচ্ছে পানির টেম্পারেচার, যেটা সেটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেল। আর থার্মোমিটারে যেটা সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল। তো এখন মানুষের দেহের নর্মাল এভারেজ স্ট্যান্ডার্ড টেম্পারেচার হচ্ছে 98.4। তুমি আজকে থার্মোমিটার দিয়ে মাপবা তোমার টেম্পারেচার কত। তুমি যদি দেখো যে না নর্মালি তোমার 98.4-এর চেয়ে বেশি, তাহলে তুমি বুঝবা যে তুমি এভারেজ মানুষের চেয়ে একটু বেশি গরম, একটু বেশি হট তুমি। আর যদি দেখো যে টেম্পারেচার কম, তাহলে বুঝো তুমি একটু নর্মালি একটু কুল। এখন এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে কত, এটা হচ্ছে 36.9 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? মানে যখন এই বায়ুমণ্ডলের তাপমাত্রা 37 ডিগ্রির মতো থাকে, তখন বুঝতে হবে যে আমাদের বডির টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার সমান হয়ে গেছে। তাহলে প্রশ্ন আসে যে তাহলে কিন্তু 37 ডিগ্রি তো অনেক গরম, আমরা সহ্য করতে পারি না, 30-এর উপরে উঠলে গরম লাগা শুরু হয়ে যায়। তাহলে আরামদায়ক টেম্পারেচার কত? মানুষের বডির জন্য আরামদায়ক টেম্পারেচার 25-এর মতো। আরাম আর টেম্পারেচারের বিনিময় এক না। হুম। আমাদের কমফোর্টেবল লাগার ক্ষেত্রে শুধু বাইরের তাপমাত্রা সমান হলে যে কমফোর্টেবল লাগবে তা না। কমফোর্ট দুই প্রকার, একটা হচ্ছে থার্মোসেন্সরি কমফোর্ট আর একটা হচ্ছে নিউরোসেন্সরি কমফোর্ট। 36 ডিগ্রি যদি বাইরের টেম্পারেচার হয়, তাহলে তো থার্মালি তুমি স্টেবল আছো, বাট নিউরালি তুমি স্টেবল না। তোমার বডির যে নিউরন সে আরো কিছু চায়, এই জন্য সেটা ব্যালেন্স করার জন্য তোমার 25 ডিগ্রি সেলসিয়াস থাকলে তুমি বডি কমফোর্ট ফিল করে। পদার্থের তাপজনিত প্রসারণ, পদার্থকে তাপ দিলে সে দৈর্ঘ্য বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ হচ্ছে ভিতরে তো অণুগুলা সবসময় কাঁপতেছে। যখন তাপ দিবা তারা কাঁপতে 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 আরো বড় হয়ে দূরে জায়গায় সরে যাবে, বড় জায়গা নিয়ে নিবে, তার আয়তন বেড়ে যাবে। আয়তন বাড়লে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবকিছুই বাড়ে। বুঝতে পারছো? তাপ দিলে যেহেতু অণুগুলা কাঁপতেছে কোনো নির্দিষ্ট দিকে না, অণুগুলা কিন্তু উল্টাপাল্টা দিকে কাঁপতেছে। যখন যেদিকে মনে চায়, তুমি মনে করো যে 8-10টা পিং পং বল একটা বড় ব্যাগের ভিতরে নিয়ে যদি সমানে উল্টাপাল্টা ঝাঁকি দাও, তাহলে সেই বলগুলা কোনটা একটার সাথে একটা বাড়ি হয়ে কোন দিকে যাবে তার কোনো ঠিক নাই কিন্তু। ঠিক একই রকম পদার্থের অণুগুলা কন্টিনিউয়াসলি এভাবে কাঁপতেছে। এই জন্য যখন তুমি তাপ দিবা সব দিকেই সে কাঁপবে, সব দিকেই তার প্রসারণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, আয়তন তিনটাই প্রসারিত হয়। আর দৈর্ঘ্য কিন্তু ত্রিমাত্রিক। হ্যাঁ, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, উচ্চতা, ঠিক আছে, সকল দিক থেকেই প্রসারণ হয়। উচ্চতাও এক প্রকার দৈর্ঘ্য, প্রস্থও কিন্তু এক প্রকার দৈর্ঘ্য। আচ্ছা, নর্মালি ব্যতিক্রম আছে কিন্তু, ব্যতিক্রম ছাড়া নর্মালি তাপ দিলে প্রসারিত হয়, আর তাপ সরাইলে সংকুচিত হয়। সবচেয়ে বেশি প্রসারিত হয় গ্যাসীয় পদার্থ, তরল পদার্থ হয় মাঝামাঝি, আর কঠিন পদার্থ হয় সবচেয়ে কম। এর কারণ হচ্ছে কঠিন পদার্থের আন্তঃ আণবিক বন্ধন বেশি, এরা অণুগুলা একটার সাথে একটা লেগে থাকে, এই জন্য তাপ দিলেও সহজে দূরে সরে যায় না। আর বায়বীয় পদার্থের অণুগুলা দূরে থাকার কারণে, আকর্ষণ কম থাকার কারণে সহজেই বাইরে দূরে সরে যায়। আচ্ছা, প্রসারণের উদাহরণ এগুলো তোমরা জানো, রিডিং করলাম না, পড়াশোনা নষ্ট করলাম না, এগুলো সবই আমরা ছোট ক্লাস 6-7-এ পড়ে আসছি। আচ্ছা, পানির ব্যতিক্রমী প্রসারণ এটা আমরা দেখি। আমরা বলছি কি নর্মালি তরল পদার্থকে তাপ দিলে আয়তন বাড়ে, কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিকে তাপ দিলে আয়তন না বেড়ে বরং আয়তন কমে। এর কারণটা কি? কারণ হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পানি, একটু আগে সেই পানিটা কি ছিল? বরফ ছিল। তাপমাত্রা আস্তে আস্তে বাড়তেছে, বরফ গলতেছে। রিডিং করো না কেউ, আমার কথা শোনো। তা ছিল -10 ডিগ্রি, মনে করো বরফ ছিল। তাপ দিতেছি আস্তে আস্তে বাড়তে বাড়তে 0 ডিগ্রিতে উঠে, বরফ 0 ডিগ্রিতে উঠে স্টেবল হয়ে গেছে। এরপরে যখন তুমি তাপ দিবা টেম্পারেচার আর বাড়বে না, কি হবে? বরফ গলা শুরু করবে। যতক্ষণ পর্যন্ত সবগুলো বরফ গলে শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টেম্পারেচার, তাপমাত্রা বাড়বে না, 0 ডিগ্রিতে স্টেবল হয়ে থাকবে।
তাহলে আমি যে তাপ শক্তি দিচ্ছি, সেই শক্তিটা যাচ্ছে কোথায়? হারায় যাচ্ছে না, শক্তিটা কাজ করতেছে। শক্তিটা টেম্পারেচার বাড়াইতেছে না, কিন্তু বরফকে গলাইতেছে। বরফকে গলাইতে গেলেও কি দরকার? তাপ দরকার। এই তাপটাকে বলা হয় গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সুপ্ত মানে হচ্ছে লুকানো বা গোপন, গোপন তাপ। সুপ্ত নাম দেওয়া হলো কেন? কারণ ওই যে তাপ দিতেছি কিন্তু থার্মোমিটার ধরে রাখছি, এতক্ষণ বাড়ছে। -10 ছিল, -9 ছিল, -8, -5, -1, -1 এর পরে দেখলাম উঠলো জিরোতে। এখন তো আর উঠতেছে না, তাহলে তাপ কি হারায় গেছে? এরকম মনে হয়েছে আর কি এটা। এই জন্য বিজ্ঞানীরা নাম দিয়েছে লেটেন্ট হিট অফ ফিউশন। লেটেন্ট হিট মানে, লেটেন্ট মানে হচ্ছে সুপ্ত। ওকে, তাহলে তার মানে এই বরফ ছিল 0 ডিগ্রি, এখন গলতেছে। আচ্ছা, এক টুকরা বরফ যদি গলে সম্পূর্ণ পানি হয়ে যায়, তাহলে কি তার আয়তন বাড়বে না কমবে? তোমাদের কি মনে হয়? তার বাড়বে। না, কমবে। বরফের আয়তন বেশি, সমান ভরের বরফের আয়তন বেশি, পানির আয়তন কম। বরফের আয়তন বেশি বলেই বরফ জায়গা দখল করে বেশি। আর যে জায়গা দখল করে বেশি, সমান ভরের দুইটা পদার্থ যে বেশি জায়গা দখল করে, তার ঘনত্ব কম, মানে সে হালকা। মনে করো এক টুকরা কাঠ আর এক টুকরা লোহা, লোহার ভর সমান, দুইটাই 1 কেজি। দেখবা লোহাটার জায়গা কম, কাঠটা অনেক বড় টুকরা। 1 কেজি কাঠ মানে অনেক বড় একটা টুকরা। এই জন্য কাঠের আয়তন বেশি বলেই, বেশি জায়গা দখল করছে বলেই কাঠের ঘনত্ব কম। মানে যে বেশি জায়গা দখল করে তার ঘনত্ব কম, সে পাতলা পদার্থ, ঘন না। পাতলা মানে ওজনও কম, ভরও কম, ঘনত্ব কম। তো দেখবা যে পানির চেয়ে বরফের যে ঘনত্ব কম, তার প্রমাণ কি? আমরা জানি পাতলা জিনিস পানিতে ভাসে। কাঠ পানিতে ভাসে কারণ কাঠ পানির চেয়ে পাতলা। পাতলা মানে ভর কম। পাতলা বলতে আমি থিকনেস বোঝাচ্ছি না, বা স্ট্রেংথ বোঝাচ্ছি না। পাতলা বলতে আমি বোঝাচ্ছি ভর কার কম, সমান আয়তনের ভর কার কম। হুম। তো এই জন্য বরফটাকে যখন বলে যে বরফটা পানিতে ভাসে কেন, কারণ বরফ হচ্ছে পাতলা। পাতলা মানে কি? আয়তন বেশি। তাহলে এই এই যে বরফ যে গলে গেল, কেউ রিডিং করে না, আমার দিকে তাকাও। এই যে বরফ গলে পানি হয়ে গেল, তার আয়তন কমে গেল, তার মানে কি? বরফ অবস্থায় আয়তন বেশি ছিল, মানে পানি তাপ দেওয়ার পরে কি হয়েছে? বরফটা কি করছে? যে আয়তন কম দখল করতেছে। তার মানে 4 ডিগ্রি আগ পর্যন্ত পানিকে যখন যতই তাপ দিবা, তার আয়তন কমতে থাকবে। 4 ডিগ্রিতে উঠা গিয়া, 4 ডিগ্রিতে উঠা গিয়া তুমি যদি তাপ দাও, তখন গিয়া সে বাড়া শুরু করবে। 4 ডিগ্রি পর্যন্ত পানি তাপ দিলে আয়তন কমতেই থাকবে, কমতেই থাকবে। তো এটাকে বলা হয় ব্যতিক্রম ঘটনা, পানির ব্যতিক্রম প্রসারণ। আর বরফের আয়তন কেন পানির চেয়ে বেশি? আমরা জানি যে সকল পদার্থের, ঘন পদার্থের আয়তন কম। না, আসলে আয়তনের সাথে কঠিন না তরল তার ডাইরেক্ট সম্পর্ক নাই। পানি যখন পানি থাকে, তখন তার স্ট্রাকচার থাকে কোয়াসি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। টেট্রাহেড্রাল মানে চতুস্তলকীয়। কোয়াসি মানে হচ্ছে নকল, মেকি, ফেক। ফেক চতুস্তলকীয় স্ট্রাকচার। আমরা জানি পানির সংকেত কি? H2O, তাই না? দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন অণু দিয়ে পানি উৎপন্ন হয়। সরল রৈখিক হওয়ার কথা, কিন্তু না, এত সহজ না। পানি যখন পাত্রে থাকে, প্রত্যেকটা অণু তার পাশের অণুগুলোর সাথে, চারদিকে 4টা অণুর সাথে হাইড্রোজেন বন্ধন উৎপন্ন করে। হাইড্রোজেন বন্ধন করার কারণে দেখা যায় যে তার একটা অক্সিজেন 4টা হাইড্রোজেনকে ধরে। 2টা হাইড্রোজেনকে ধরে ডিরেক্টলি, বন্ধন উৎপন্ন করে সমযোজী বন্ধন। পানির বন্ধনটা হচ্ছে সমযোজী বন্ধন। আর আরো অন্য দুইটা অণুর 2টা হাইড্রোজেনকে সে হাইড্রোজেন বন্ধন করে ধরে রাখে। তার মানে যার কারণে অক্সিজেনের হাত দেখা যায় 4টা, 4 পায়া টেবিলের মতো, চেয়ারের মতো। তার মানে এই জন্যই বলা হয়, এটাকে বলা হয় চতুস্তলকীয় স্ট্রাকচার। হুম। আমাদের অণুগুলা স্ট্রাকচার আছে না, যেমন সরলরৈখিক স্ট্রাকচার, ত্রিভুজাকৃতির, যেখানে 3টা O3 মনে করো ওজন, এখানে 3টা ত্রিভুজ স্ট্রাকচার। অনেক ধরনের স্ট্রাকচার আছে। তো পানির স্ট্রাকচারটা হচ্ছে একটু ব্যতিক্রম, যেটাকে বলা হয় কোয়াসি টেট্রাহেড্রাল স্ট্রাকচার। যখনই পানিটা পানি থেকে বরফে কনভার্ট হয়ে যায়,
তখন তার এই যে চতুস্থলিক স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়, তখন তার ভিতরে অনেক গ্যাপ সৃষ্টি হয়ে যায়। এই গ্যাপ সৃষ্টি হওয়ার কারণে তার আয়তনটা ফুলে ফেপে যায়। শক্ত হয়ে গেছে, কঠিন পদার্থ হয়ে গেছে বলেই যে আয়তন কমে যাবে এটা ভাবা ঠিক না। ঠিক আছে। এবং এই ঘটনাটা ঘটছে বলেই দেখো পৃথিবীতে সকল জীব বেঁচে আছে। শীত প্রধান দেশে টেম্পারেচার জিরো হইলেও নিচের দিকে বেঁচে আছে। কেন বলতো? কারণ উপরের লেয়ারে পানি ঠান্ডা, 0 ডিগ্রি নিচে থাকার কারণে যে জমে গেছে, ধরো টেম্পারেচার -30 ডিগ্রি, তাহলে উপরের যে বরফ, উপরের লেয়ারের বরফের টেম্পারেচার -30ই আছে মনে করো। কিন্তু এর নিচে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে যাবে। কারণ কি? কারণ 0 ডিগ্রির চেয়ে টেম্পারেচার বাড়তে গেলে তাকে আয়তন বাড়তে হবে। কিন্তু উপরে যেহেতু বরফের লেয়ার জমে গেছে, পানি এখন আর বাড়ার সুযোগ পাচ্ছে না। চাপের কারণে, উপরে বরফের চাপের কারণে পানি সংকুচিত বা প্রসারিত হওয়ার সুযোগ যেহেতু পাচ্ছে না, এই জন্য পানি 4 ডিগ্রিতে এসে স্টেবল হয়ে গেছে। কি রকম মানে আল্লাহর খেলা, তুমি চিন্তা করো। বাইরে টেম্পারেচার ঠান্ডা, নর্মালি সংকুচিত হয়ে যাওয়ার কথা, পানি বরফ জমে যাওয়ার কথা ছিল। কিন্তু পানি বরফ জমতে হলে আবার প্রসারিত জায়গা, তার জায়গা দখল করা লাগবে। জায়গা দখল করতে পারতেছে না বলে পানি ঠান্ডা হওয়ার দেওয়ার পরেও সে আর তার টেম্পারেচার নামতেছে না, সে 4 ডিগ্রি স্টেবল হয়ে আছে। অদ্ভুত না বিষয়টা? মনে করো পাতিলের ভিতরে পাতিলকে চারদিক দিয়ে চাপ দিয়ে রাখছো, বাড়ার আয়তন বাড়ার সুযোগ দিচ্ছ না। এই জন্য পাতিলের তলে তাপ দিলেও তোমার পাতিলের টেম্পারেচার বাড়তেছে না, 4 ডিগ্রি থেকে স্টেবল হয়ে গেছে। অদ্ভুত কিনা বিষয়টা? তো এই মেকানিজমটা আল্লাহ দিয়ে দিছে বলেই কিন্তু এই বরফের নিচেও পানি লুকায়িত আছে। আর পানি লুকায়িত আছে বলেই মাছগুলা ওই পানির মধ্যে গিয়ে আশ্রয় নিচ্ছে, নিচের লেয়ারে গিয়ে। যদি সব বরফ হয়ে যেত তাহলে টেম্পারেচারের কারণে মাছ মরতো না। ওইসব মাছ, ওইসব এলাকার মাছ 0 ডিগ্রির চেয়েও কম টেম্পারেচারও বাঁচতে পারে। কিন্তু মুশকিল হয়ে দাঁড়াইতো, সে অক্সিজেন নিত কিভাবে বরফ হয়ে গেলে? তার ফুলকা দিয়ে তো বরফ ঢুকবে না, পানি ঢুকবে, পানির অক্সিজেন ঢুকবে। বুঝতে পারছো বিষয়টা? গলনাঙ্কের উপর চাপের প্রভাব, মানে চাপ দিলে, ওই যে বললাম একটু আগে যে পাতিলের ভিতরে তাপমাত্রা বাড়তেছে না কারণ চাপ দিয়ে রাখছি, তার মানে চাপের সাথে গলনাঙ্কের বা তাপমাত্রা বৃদ্ধির প্রভাব আছে। ঠিক আছে। তো এটা তোমরা রিডিং করে নিবা, বোঝার কিচ্ছু নাই এখানে, যা বোঝার একটু আগে বুঝাই ফেলছি। পুনঃশীলী ভবন, পুনঃ মানে পুনরায়, এগেইন। শীল হওয়া মানে বরফ জমে যাওয়া। তার মানে মনে করো দুই টুকরো বরফকে একসাথে চাপ দিয়ে ধরে রাখলে এরা জোড়া লেগে যায়, কারণটা কি? যখন তুমি চাপ দিবা তখন তাদের সংযোগ স্থলের লেয়ারের টেম্পারেচার, টেম্পারেচার না, গলনাঙ্ক 0 ডিগ্রির নিচে নেমে যাবে। ওই যে একটু আগে চাপের প্রভাব, যেটা যে চাপ দিলে গলনাঙ্ক কমে যায়। এখন চাপ যখন দিছো, তার বরফের টেম্পারেচার আছে 0 ডিগ্রি ঠিকই, কিন্তু চাপ দেওয়ার কারণে তো তার গলনাঙ্ক ওই লেয়ারে, ওই যে দুইটা চাপের লেয়ারের গলনাঙ্ক কমে গেছে 0 ডিগ্রির চেয়ে নিচে। গলনাঙ্ক কমে যাওয়ার কারণে 0 ডিগ্রি তার কাছে অনেক গরম মনে হচ্ছে, হট ফিলিং। এই বরফ দুইটা মনে করতেছে যে আমার তো গলনাঙ্ক 0 ডিগ্রি যে কম, মানে -1 ডিগ্রি সেলসিয়াসে আমি আমি গলে যেতে চাই, কিন্তু টেম্পারেচার তো আছে 0 ডিগ্রি, তাহলে আমি গলেই যাই। যেহেতু 0 ডিগ্রি টেম্পারেচার পাচ্ছি, আমি গলে যাই। তাহলে বরফটা কি হয়? দুইটা লেয়ারের বরফ গলে যায়, গলে পানি হয়ে হালকা হালকা পানির অণু তৈরি হয়। সেই পানির অণুগুলো পানি হওয়া মাত্রই আবার সঙ্গে সঙ্গে জমে যায়। তার মানে আঠার মতো হয়ে যায় আর কি। দুইটা বরফের টুকরাকে চাপ দিয়ে ধরে রাখলে তারা কিছু সময়ের জন্য গলে, গলে সঙ্গে সঙ্গে আবার বরফ হয়ে যায়, মানে জোড়া লেগে যায়, সুপার গ্লুর মতো হয়ে যায়। আচ্ছা, স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। পানি যে ফুটবে, কত ডিগ্রি টেম্পারেচারে ফুটবে, এটারও এটাও চাপের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যে সকল পদার্থ তাপ দিলে প্রসারিত হয়, যেমন পানি নর্মালি 4 ডিগ্রি ভুলে যাও, এখন 100 ডিগ্রির কাছাকাছি চলে আসো। নর্মালি পানি, তেল, সকল লিকুইড, সকল গ্যাস, সকল সলিড পদার্থ, সবাই তাপ দিলে বাড়ে, বাড়বেই। তাপ দিলে আয়তন বাড়বেই। কারণ কি? কারণ ওই যে বলছিলাম, তাপ দিলে অণুগুলার ছোটাছুটি বেড়ে যাবে, সে বেশি জায়গা নিতে চাইবে। একমাত্র পানিরটাই ডিফারেন্ট। আরো কয়েকটা ডিফারেন্স আছে হয়তো, আমার জানা নাই এই মুহূর্তে, মনে পড়ছে না। গুগলে সার্চ দিতে পারো, হুইচ ম্যাটেরিয়ালস ডিক্রিজেস ডিক্রিজেস ভলিউম উইথ টেম্পারেচার। ঠিক আছে, তোমরা গুগলে সার্চ দিলে পেয়ে যাবা পানি ছাড়া আরো কিছু আছে কিনা। পরীক্ষা আসে না, এটা আসবে না, ইম্পর্টেন্ট না। তো যেটা বলতেছিলাম,
নর্মাল ধরো 30 ডিগ্রি 40 ডিগ্রি সেলসিয়াসের যে পানি, সেখানে তাপ দিলে কি হয়, আস্তে আস্তে সে আয়তন বড় হয়। তো যখন যে তাপমাত্রায় সে ফুটে যাবে 100 ডিগ্রিতে, ফুটে যখন বাষ্প হয়ে যাবে, তখন কিন্তু তার আয়তন আরো অনেক বেশি বেড়ে যাবে। যখন পানি ফুটে বাতাস হয়ে যাবে, আয়তন বেড়ে যাবে, অনেক জায়গা দখল করবে। তার মানে পানি ফুটতে গেলে কি চাচ্ছে সে, সে প্রসারিত হতে চাচ্ছে, আয়তন বাড়তে চাচ্ছে। কিন্তু তুমি যদি ওই যে পাতিলের ভিতরে চাপ বাড়ায় দিয়ে রাখো, হুম, তুমি যদি প্রেসার কুকারের ভিতরে পানিকে রাখো, তাহলে পানি 100 ডিগ্রিতে উঠছে ঠিকই, ওই মুহূর্তে সে বাষ্প হইতে চাইতেছিল, কিন্তু দেখলাম যে বাষ্প হওয়ার জায়গা নাই, কারণ যে পাত্রের ভিতরে রাখা হয়েছিল পানিকে, সেই পাত্রটা একদম মানে একদম ফিল আপ হয়ে আছে, বাষ্প ওঠার আর সুযোগ নাই। তখন কি হবে? বাষ্প হবে না। টেম্পারেচার 100-র বেশি উঠে গেছে, কিন্তু পানি বাষ্প হচ্ছে না, জায়গা নাই বাষ্প হওয়ার। 101-এ উঠে গেল, মনে করো 102 উঠে গেল, 120-30-এ উঠে গেলে যখন দেখবে আর বাষ্প হওয়ার জায়গা নাই, তখন কি হবে? প্রেসার কুকারটা ব্রাস্ট হয়ে যাবে। প্রেসার কুকারের যে বডি আছে, স্টিলকে ভেঙে বাতাস বের হয়ে যাবে। এই জন্যই দেখবা যে প্রেসার কুকারে যখন রান্না করো, তখন তোমরা মহিলারা বলে কি, যে আজকের মাংস ভালো না, অনেক শক্ত, এটাতে 4টা ইয়ে দিতে হবে, 4টা শীষ দিতে হবে। শীষ দেয় মহিলারা। শীষ মানে কি? রান্না করার সময় শীষ দেয় কিভাবে? ওই যে প্রেসার কুকারে রান্না করলে করে একটা শব্দ হয় না, শুনছো কেউ এই শব্দটা? জি জি স্যার, সিটি। এটা কিসের শব্দ, কেন হয়? স্যার ওই যে শীষ দেয়। বাষ্পটা বের হয় ওইখানে একটা শব্দ আছে। বাষ্পটা বের হওয়ার একটু জায়গা দিছে বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা হিসাব করে দেখছে যে সামান্য একটু জায়গা যদি না দেই, একটা নির্দিষ্ট হায়েস্ট লেভেলের উপরে যখন উঠে যাবে, তখন একটা সেফটি ভালভ দেওয়া হয়েছে। সেই সেফটি ভালভে ভিতর দিয়ে কি হয়, ইয়া বের হয়ে যায়, বাষ্পটা স্যার বের হয়েছে। বাষ্পটা বের হয়ে যায়। না না দিলে কি হতো, প্রেসার কুকারটা ব্রাস্ট হয়ে যেত। কষ্ট হয়ে যেত। হ্যাঁ, আমাদের ঘরে এক কাছের মানুষ ছিল, মহিলা, বেশি চালাক, অতি চালাকের গলায় দড়ি যাকে বলা হয়। উনি দেখছি যে ওই যে প্রেসার নবটা আছে না, এটা কিন্তু খুব হালকা, খুব পাতলা, তুমি দেখো হালকা ধরলে উঠে যায়। এটার উপরে উনি করছে কি, চামচ দিয়ে রাখছে একটা সাইডে, কোনাকুনি করে একটা চামচ দিয়ে রাখছে, ভর দিয়ে রাখছে। আমি হঠাৎ করে দেখা তাড়াতাড়ি চামচ ইয়ে দিয়া ফেলে দিছি। দেখে বলছে, মামা এরকম কি হইলো, কি হইলো, ভয় পাইলেন নাকি? আমি বলছি, হ্যাঁ ভয় পাইছি। কি হয়েছে, কি হয়েছে? আমি বলি, এই মুহূর্তে মারা যাইতাম আমি আর আপনি দুইজন। কেন, কি হয়েছে? কয়, এটা এই প্রেসার কুকারটা ব্রাস্ট হয়ে যেত, আপনি টেরো পাইতেন না, বোঝার আগে ব্রাস্ট হয়ে যেত। আর ব্রাস্ট হওয়া মানে ওই না যে চারদিকে ছিটে গেছে আপনি দৌড় দিয়ে বাইরে যাবেন, এরকম ভাবার কোনো কারণ নাই। প্রেসার কুকার ব্রাস্ট হইলে কেমন হয় জানো? আমি তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার, আমি তো চাকরি করে আসছি ডাইং ইন্ডাস্ট্রিতে। ওখানে বয়লারের মধ্যে সুপার লেভেলের সেফটি প্রিকশন করা হয়। টেক্সটাইল মিলে বা যে কোনো ফ্যাক্টরিতে কিন্তু পানি আগে ফুটাইতে হয়, পানি সিদ্ধ করতে হয়। পানি সিদ্ধ করার যে বয়লার, এগুলো ব্রাস্ট হয়ে প্রতি বছর বিভিন্ন ফ্যাক্টরিতে হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে মারা যাচ্ছে। তো বয়লার যখন ব্রাস্ট হয়, সেটা সে শুধু গ্রেনেডের চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে যায়। কারণ কি, গ্রেনেড ব্রাস্ট হইলেও মনে করো যে স্প্লিন্টার গুলা ফাঁকা ফাঁকা দিয়ে যায়, কোন এক জায়গায় তুমি গ্যাপে পড়ে গেলে হয়তো বেঁচে যাবা, বা বডির সব জায়গায় মরবা না, হাতে পায়ে লাগলে হয়তো বেঁচে যাবা। কিন্তু বয়লার যখন বিস্ফোরণ হয়, পুরোটা ঘর, পুরোটা এলাকা, মানে সেকেন্ডের মধ্যে 200-300 ডিগ্রি টেম্পারেচার উঠে যায়। কারণ ওই যে বয়লারের ভিতরে কাজই হচ্ছে হাই টেম্পারেচারে প্রেসার ক্রিয়েট করা, মানে 100-100-র উপরে 100-200-300 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু বয়লারের ভিতরে থাকে। তো যখনই একটু সামান্য লিক যদি পায় বয়লার থেকে, ওই ছিদ্র দিয়ে এত দ্রুত বাষ্প বের হবে হাই প্রেসারে, সারা ঘর বাষ্পে, 100 ডিগ্রির চেয়ে বেশি তাপমাত্রা বাষ্পে সারা ঘর সেকেন্ডের মধ্যে ভরে যাবে। তুমি যে দৌড় দিয়ে বেরোবে এই সময় পাবো না, তার আগেই সারা ঘর বাষ্পে ফিল আপ হয়ে যাবে, 200 ডিগ্রির বাষ্পে। তুমি সেই বাষ্পে সিদ্ধ হয়ে যাবা, সেকেন্ডের মধ্যে সিদ্ধ হয়ে যাবা, বেরোর আগে মারা যাবা। এত ভয়ঙ্কর হচ্ছে প্রেসার বয়লার। সো প্রেসার কুকারকে নর্মালি 120 বা 130-এ উঠে কি কি করে, আহ বাতাস লিক করে দেয়। এখন তুমি যদি চাপ দিয়ে রাখো, তাহলে টেম্পারেচার উঠতে থাকবে, উঠতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এটা ব্রাশ না হবে,
ততক্ষণ উঠতে থাকবে, উঠতেই থাকবে। এই দেখো একটা পিন ভালভ দেওয়া, দেখছো ভালভ, যদি 200 ডিগ্রি 300 ডিগ্রি উঠে যায় প্রেসার কুকারটা টেম্পারেচার, ভালভটা ওঠার সুযোগ তুমি না দাও, ভালভের ভারী দিয়ে চাপ দিয়ে রাখো, কারণ প্রেসার কুকারটা ব্রাস্ট হয়ে সারা ঘর ইয়ে হয়ে যাবে। তো যারা রান্না বাড়া করো, তোমরা কখনো ভুল করে এই পাকনামিটা করবে না, ঠিক আছে? মারা যাবা একদিন। আচ্ছা, তাহলে ঘটনাটা কি? কেন 100 ডিগ্রির চেয়ে বেশি উঠতেছে? ওই যে বললাম, পানি সিদ্ধ বাষ্প হওয়ার জন্য তার সে চাচ্ছিল একটু বাড়তি জায়গা, তুমি জায়গা তাকে দিচ্ছ না, এই জন্যই সে টেম্পারেচার উঠতেছে, 130 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার উঠে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আমরা মনে করি যে প্রেসার কুকারের ভিতরে মাংস শক্ত মাংস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, কারণ হচ্ছে চাপে, চাপে সিদ্ধ হয়। চাপে কি কোনোদিন সিদ্ধ হয়? চাপের কাজ কি সিদ্ধ করা? তুমি মাংস নিয়ে পাও দিয়ে পারাও, সিদ্ধ হবে? তুমি পা দিয়ে যখন পাড়া দিবা তখন তার ভর কিন্তু অনেক বেশি, মানে ওই চাপ কিন্তু ওই পানির প্রেসার কুকারের ভিতরে যে চাপ সৃষ্টি হয় তার চেয়ে বহুগুণ বেশি তোমার বডির ওজনের চাপ। তাহলে কি ঘটে যে সিদ্ধ হয়ে যায় মাংস? মাংস চাপে কখনোই সিদ্ধ হয় না, মাংস তাপে সিদ্ধ হয়, চাপে না, তাপে। মানে হালকা একটু চাপ দিছি, এতেই হয়েছে কি, পানি টেম্পারেচার বেড়ে 130 ডিগ্রি উঠে গেছে। এই জন্য পানি 100, প্রেসার কুকারের ভিতরে 130 ডিগ্রি টেম্পারেচারটা মেনটেন হয়ে আছে। এই জন্য হাই টেম্পারেচার মেনটেন হয়ে আছে বলেই মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? তার উল্টা ঘটনা হচ্ছে চাপ কমানো। চাপ কমাইলে মাংস দেরিতে সিদ্ধ হবে, তাই তো? তাহলে তুমি যদি পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড়ে বায়ুমণ্ডলের লেয়ার কমে গেছে, মনে করো এখানে দাঁড়ায় আছি 40 কিলোমিটার উপর থেকে আমাকে বাতাস চাপ দিচ্ছে, তুমি যখন 10 কিলোমিটার পাহাড়ের উপর উঠে যাবা, তখন তোমার মাথার উপরে বাতাসের লেয়ার আছে 30 কিলোমিটার, মানে লেয়ার কমে গেছে। এই জন্য তুমি মাথার উপরে ভরও কম ফিল করবা। এই জন্য প্রেসার কমে গেছে বলে পানি আরো আগে সিদ্ধ হয়ে যাবে, 100 ডিগ্রি আগে 80-90 ডিগ্রিতে সিদ্ধ হয়ে যাবে। এই জন্য পাহাড়ের উপরে রান্না করতে গেলে সময় বেশি লাগে, বুঝতে পেরেছো? আমি কি আছি তোমাদের সাথে? জি স্যার। ওকে। বাষ্পীভবন মানে ফুটন। ফুটন দুই প্রকার, একটা হচ্ছে নর্মাল ফুটন, এখন আমরা যেটা আলোচনা করলাম 2 নম্বরটা, বয়েলিং। আর আগেরটাকে বলা হয় শত বাষ্পীভবন, ইভোপোরেশন। একটু পানি ফেলে দাও ফ্লোরের মধ্যে, ক্লাস শেষ হওয়ার পরে দেখবে পানিটা নাই, কই গেল? মাটি খায় ফেলছে নাকি? না, মাটি তো খায় না। আচ্ছা, মাটি খায় যাদের ঘরে ফ্লোর টাইলসের ঘর, ওখানে তো পানি হারায় যায়, পানি যায় কই তাইলে? মানে বাষ্প হয়ে চলে গেছে, এটাকে অটো ইভাপোরেশন বা ইভাপোরেশন বলে। পানি বাষ্পীভূত হয়ে চলে যায় কন্টিনিউয়াসলি। এই বাষ্পীভবনে হয় বলেই পানি ঢাললে ফ্লোর দেখবা ঠান্ডা হয়ে গেছে। পানি ঢাললে ফ্লোর ঠান্ডা হবে কেন? সায়েন্স, সায়েন্স খেলাও মাথার ভিতরে। পানির সাথে টেম্পারেচারের সম্পর্ক কি? পানি কি ঠান্ডা? আমরা মনে করি পানি মানে ঠান্ডা, ধরে নিই আর কি। আসলে তো পানি মানে ঠান্ডা না, পানি মানে রুম টেম্পারেচার। মনে করো আজকে ঘরের টেম্পারেচার 20 ডিগ্রি, তুমি যদি একটা বোতলের মধ্যে পানি রেখে রুমের সাথে রেখে দাও, এটাকে কন্ডিশনিং বলা হয়, দীর্ঘ সময় রুমে রেখে দাও যেন রুমের টেম্পারেচার স্টেবল হয়ে যায়, তাহলে সেই পানির ভিতরে তুমি থার্মোমিটার ধরলে টেম্পারেচার কত পাবা? 20 ডিগ্রি পাবা না বেশি কম পাবা? রুম টেম্পারেচারই পাবো। রুম টেম্পারেচারই পাবা। পানি 20 ডিগ্রি হয়ে থাকবে, স্টেবল হয়ে থাকবে 20 ডিগ্রিতে। কিন্তু কিন্তু একটু পানিতে তুমি ফালে দাও মাটির মধ্যে, একটা ন্যাকড়া ভিজাও, ঘর মোছার ন্যাকড়া, হাত দিয়ে ধরো, দেখবা ঠান্ডা লাগবে। তার মানে নর্মাল রুম টেম্পারেচারের চেয়ে বেশি ঠান্ডা হয়ে আছে পানি। ঘটনাটা কি? পানি কেন সবসময় ঠান্ডা হয়ে থাকে? পানি কি ভালো লাগে না? পানি কি হট হইতে মন চায় না কখনো? বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পানিতে সবসময় কন্টিনিউয়াসলি ইভাপোরেশন হচ্ছে, এটা বৈশিষ্ট্য, ঠিক আছে? পানির যে লেয়ারটা আছে, যে আউটার লেয়ার, আউটার লেয়ারটা যেটা বাতাসের সাথে সংস্পর্শে আছে, সেই লেয়ার থেকে বাতাসের ঘষায় ঘষায় সারাক্ষণই প্রতি সেকেন্ডেই মনে করো কয়েক কোটি করে অণু আকাশে উড়ে যাচ্ছে। তুমি যদি এক গ্লাস পানি রেখে উপরে একটু মাইক্রোস্কোপ দিয়ে ধরো, দেখবে প্রতি সেকেন্ডে কোটি কোটি অণু বাতাসে আকাশে উড়ে যাচ্ছে। ব্যাপারটা কি? এটা শত বাষ্পীভবন।
পৃথিবীর সকল পদার্থই সাম্যাবস্থায় আসতে চায়। বাতাসের মধ্যে আর্দ্রতা 50%, মানে পানির অণু আছে কম, আর পানির মধ্যে আর্দ্রতা হচ্ছে 100%। তাহলে এই জন্য পানির অণু চাইবে বাতাসের কিছু মিশে গিয়ে যেন বাতাসের আর্দ্রতা 100% স্যাচুরেশন হয়ে যায়। এখন এটা তো আর সম্ভব না, বাতাস তো আর কখনো 100% স্যাচুরেটেড হয় না, অসম্ভব না, হয় হইলে বৃষ্টি হয়ে যায় আর কি। তাহলে কি করা যায়? ব্যাপারটা কি? যাবে, সে উড়ে গেল, অণুগুলো উড়ে গেল, তো এর সাথে ঠান্ডার সম্পর্কটা কি? এই কল্পনা করো, এগুলো কিন্তু সায়েন্স বলতেছি, ডিপ সায়েন্স, এগুলো কোনো বইয়ে লেখা নাই। ঠান্ডা কেন হবে? ওই যে একটু আগে বলছিলাম, লেটেন্ট হিট অফ ফিউশন, গলনের আপেক্ষিক সূত্রতাপ। বরফ গলার সময় 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি পানি হওয়ার সময় টেম্পারেচার বাড়ে না। আবার এখানে একই রকম একটা ঘটনা আছে। আপেক্ষিক তাপ বলতে একটা কথা আছে, আর আপেক্ষিক সূত্রতাপ বলতে আরেকটা কথা আছে। কোন পদার্থ যখন এক পদার্থ থেকে এক অবস্থা থেকে আরেক অবস্থায়, মানে সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস, এইগুলোতে যখন কনভার্ট যখন হবে, তখন সে আপেক্ষিক সূত্রতাপটাকে সে নিবে বা বর্জন করবে, যে কোনো একটা কিছু করবে। তো মনে করো, পানি যখন আউটার লেয়ার থেকে বাষ্পীভূত হয়ে আকাশে উড়ে যাচ্ছে, তখন বাষ্পীভবনের আপেক্ষিক সূত্রতাপটা তার লাগবে, এটা ছাড়া সে যাইতে পারবে না। মনে করো তুমি ছাদের উপরে আসো, লাফ দিয়ে তুমি চাঁদে চলে যেতে চাচ্ছো, আর চাঁদে আসমানে চলে যেতে চাচ্ছো লাফ দিয়া, তাহলে লাফ দেওয়ার শক্তিটা তো তোমার লাগবে, না লাগবে না? তুমি ছাদ থেকে সিদ্ধান্ত নিছো লাফ দিবা, আর লাফ যে দিবা, তোমার লাফ দেওয়ার জন্য শক্তি লাগবে না? শক্তিটা কোনটা? শক্তিটা হচ্ছে আপেক্ষিক সূত্রতাপ, তাপ শক্তি, বাড়তি। তাহলে এই শক্তিটা তুমি কোত্থেকে পাবা? ছাদের দ্বারা যে তুমি লাফ দিবা, পা দিয়ে ধাক্কা দিবা, তার লাফটিটা কারে দিবা? ছাদকেই তো দিবা। তার মানে পানির লেয়ার যে যে টেম্পারেচারটা নিবে ঠান্ডা হওয়ার জন্য, ওই সূত্র ইয়ে হওয়ার জন্য, আকাশে উড়ে যাওয়ার জন্য, সেই টেম্পারেচারটা ওই পানি অণুগুলা ওই পানি থেকেই নিবে। ভিতরে যে অণুটা ছিল সেই অণুটা থেকেই তাপটা নিয়ে সে উপরে চলে যাবে আকাশে। তাহলে ভিতরে ভিতরের অণুটা কি হবে? টেম্পারেচার কিছু হারাই ফেললো না? এই জন্য সে ঠান্ডা হয়ে গেল। এই জন্য পানি যখন কন্টিনিউয়াসলি বাষ্পীভবন হচ্ছে বলেই পানি সবসময় ঠান্ডাই হয়ে থাকে। কে বুঝছো না বুঝো নাই? আচ্ছা। বুঝতে পারছি। আচ্ছা, এখন এই যে বলতে বলতে পরের চ্যাপ্টারে চলে আসছে, যে দেখো মাটির কলসির ঘটনাটা কি ঘটে, কেন মাটির কলসিতে পানি ঠান্ডা থাকে, কারণ এটাই, মাটির কলসিতে খুব ক্ষুদ্র ক্ষুদ্র লেয়ারের ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে একটা একটা করে অণু বের হয়, নিচের দিকে বের হয়। এখন নিচে যখন বের হয়, উপরিতল না, এটা ভুল লেগছে, মানে কলসির বাইরের লেয়ারে, উপরিতল না, বাইরের প্রান্তে এসে পৌঁছে। এখন বাইরের প্রান্তে যখন আসে, বাতাসের সংস্পর্শে চলে আসে, তখনই কলসি থেকে পানিটা বাইরের লেয়ার থেকে আকাশে উড়ে যেতে চায়। যখন যায় তখন সেই টেম্পারেচারটা কোত্থেকে নেয়? কলসির বডি থেকে, এই জন্য কলসির বডিটা ঠান্ডা হয়ে যায়। কলসির বডিটা ঠান্ডা হয়ে গেলে ভিতরে, কলসির ভিতরের পানিগুলোও সেই তাপটা প্রবাহিত হয়ে যায়, ঠান্ডাটা প্রবাহিত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য ভিতরের পানিটা ঠান্ডা হয়ে যায়। এবং এই কলসির পানি আমি, তোমরা বিশ্বাস করবে না, আমি ঢাকায় যখন 2010 সালে 9 সালে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমি ঢাকা শহরে গিয়ে থাকতাম। প্রথমে উঠলাম একটা মেসে, ওখানে ফ্রিজ নাই। এখন 3 জন থাকি একটা রুমের মধ্যে। তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে হচ্ছে আমার ইউনিভার্সিটি ক্যাম্পাস। তো ওখানে ওখানে এত গরম, এত পরিমাণ গরম, আমি প্রথম উঠলাম টপ ফ্লোরে, বিল্ডিং এর টপ ফ্লোরে, 6 তলা বিল্ডিং এর 6 তলায় উঠলাম। এত রোদ। আর ঢাকা শহরের টপ ফ্লোর গুলোতে ব্যাচেলররাই থাকে বেশি ম্যাক্সিমাম। 6 তলায় সিঁড়ি ভাঙ্গা ফ্যামিলি উঠতে চায় না, কারণ ফ্যামিলি বাসায় মহিলা থাকে বা বাচ্চা থাকে, মুরব্বি থাকে, বয়স্ক মানুষ থাকে। ওনারা 6 তলায় ওঠা ওনাদের জন্য, সিঁড়ি বেয়ে ওঠা, যেসব বাসায় লিফট নেই আর কি, সিঁড়ি বেয়ে ওঠা খুব টাফ তাদের জন্য। এই জন্য 5-6 তলা গুলাতে ব্যাচেলররা তো ইয়াং ম্যান দৌড় দিয়ে উঠে যায়, এই জন্য তারা থাকে, ভাড়া একটু কম থাকে 6 তলা। আচ্ছা। তো এত তাপ, মানে ঢাকা শহরে প্রথম গিয়ে তো আমি মানে অ্যাডজাস্ট করতে আমার টাফ হয়ে গেছিল। পানির কেমন জানি পানি গন্ধ করে, আর এত হর্ন, এত সাউন্ড পলিউশন, এত চোখ জ্বলে। ধুলাবালি, বাইরে ঘর থেকে বেরোলে, রাস্তায় বেরোলেই চোখ জ্বলে, এত ধুলাবালি। হম এত বাজে, মানে বাতাসের আবহাওয়া, বিরক্তিকর একটা শহর। কিন্তু কিছু করার নাই, আইসা যেহেতু পড়ছি, 4 বছর থাকতেই হবে। এখন এত গরম লাগতো, মনে করো লাঞ্চ করে আইসা যে শুইতাম, মনে করো ক্লাস থেকে করে আইসা লাঞ্চ করে শুইতাম। হ্যাঁ,
রুম ছিল আমার পশ্চিম দিকের কোনার রুম। তো তিন দিক থেকে রোদ পাইতো, ছাদের রোদও পাইতো। সারাদিন মনে করো যে রাত দুপুর একটা রাত পর্যন্ত আমার রুমের উত্তরের দেয়ালটা হিট পাইতো, আবার বিকাল হইলে পশ্চিমের দেয়ালটা হিট পাইতো। একদম সন্ধ্যা 7টার সূর্য ডোবার আগ পর্যন্ত আমি সূর্য দেখতাম। আমার ওয়ালটা 6টা সাড়ে 6টা পর্যন্ত রোদ পাইতে থাকতো। তো আমি যে শুইতাম বিকালে একটু ঘুমানোর জন্য, রেস্ট নেওয়ার জন্য, একটু পর পর উঠে যেতাম। মানে বিছানা ঘেমে, আমার শরীরে ঘামে বিছানা ঘেমে ভিজে চুপসে যেত। পরে এই ঘামের ইয়াতে আমি মানে ভিজাল শরীরে লাগিয়ে উঠে যেতাম। ঘৃণা লাগতো আর কি, মানে আনিজি লাগতো। পরে এভাবে যখন কয়েকদিন গেল, পরে দেখি যে না, এভাবে তো টিকতে পারতেছি না আর। বিছানায় ডেইলি কি বিছানা চাদর ধোয়া সম্ভব? প্রচুর পরিমাণ ঘাম হইতো, আর আমি নিজেও মানুষের একটু বেশি ঘামি। পরে চিন্তা করলাম না, এভাবে চাদর ডেইলি চেঞ্জ করা সম্ভব না। তো ডেইলি যেহেতু লুঙ্গিটা ধুই, লুঙ্গি পরে শুই, এক কাজ করি লুঙ্গিটা বিছায় শুই। পরে বালিশ সহ পিঠ পর্যন্ত লুঙ্গি বিছায় শুইতাম। ভিজলে লুঙ্গিটা ভিজুক, পরে আবার লাইরে দিতাম, শুকায় যেত। এখন আর পানি এত গরম হয়ে থাকতো, ওই বছর মনে হয় হিট একটু বেশি ছিল। পানি এত গরম হয়ে থাকতো, আমি ঠান্ডা পানি ছাড়া খাইতে পারি না। সারা জীবন ফ্রিজের পানি বাসা থেকে অভ্যাস। এখন ঢাকায় গিয়া এই ইয়া ফ্রিজ একটা কিনে ফেলবো, কিন্তু আর্থিক অবস্থা তো বাবা আমার এত ভালো ছিল না। এমনি ভর্তি করছে প্রাইভেট ভার্সিটিতে, এমনি অনেক খরচ, থাকা খাওয়া অনেক খরচ ঢাকা শহরে। আর বাপ মারে বলবো আবার একটা ফ্রিজ কিনা দাও না, এটা আমার কাছে বিবেকের কাছে যাচ্ছিল না। তাহলে কি করবো? পরে মাথায় কেমনে জানি ঢুকছে, আমি জানি না, আমার মনে নাই। মাটির কলস আমি কিনে নিয়ে গেছি মালয়েশিয়া থেকে। মাটির কলস কিনে নিয়ে গেছি। তো প্রথমে রুমমেটরা দেখে হাসে, বন্ধুরা, কয় দেখ ঢাকা শহরে মাটির কলস লয়ে গেছে, নিয়ে খুব ট্রল করছে। পরে যখন আমি ডেইলি খাই, আমি ট্রলের ধার দেই না। একদিন এ, শখ কইরা তারা আমার মাটির পানি চুরি করবে এই জন্য খাইছে। খাই দেখি কিরে, পানি তো অনেক ঠান্ডা, মানে এটা অনেক যথেষ্ট মজা লাগতেছে পানি খায়, মানে তৃপ্তি পাইতেছি। ওরা সবাই আমার কলস থেকে পানি চুরি করে। পরে বললাম যে কাজের বিনিময়ে খাদ্য, পানি খাইতেছো খাও, পানি ভরে রাখতে হবে। আমার একা আমি পানি ভরে রাখতে পারবো না। পরে ফিল্টার থেকে পানি ভরে ভরে এই কলসের মধ্যে ভরা, এটা তো একটা কাজ, বাড়তি কাজ। বলছে এই কাজ আমি একা করতে পারবো না, কলস আমি তোমাদের দিয়ে রাখছি ফ্রি, তোমরা খাও, কিন্তু পানি ভরে খাইতে হবে। অনেক মজার ছিল আর কি দিনগুলা। পরে আমার রুমের মধ্যে করছি কি, ককশিট আছে না, ককশিট, ককশিট চেনো তোমরা? ওই যে ফ্রিজ কিনলে ভিতরে যে ফোমের মতো সাদা সাদা একটা জিনিস থাকে তোলার মতো, ওইগুলা ওয়ালের মধ্যে, পশ্চিম দিকের ওয়ালের মধ্যে এগুলো আমি মেরে দিছি, ককশিট মেরে দিতেছি। যখন দিতেছি আঠা দিয়া, ভিতরে আইকা গাম দিয়া ওয়ালের মধ্যে মেরে দিতেছি, তখন রুমমেটরা হাসে, কে তুই কি করছ এগুলা? আমি কই রুম তো গরম লাগে তো, টেম্পারেচার, এই জন্য পশ্চিম দিকের ওয়ালটা দিয়ে দিতেছি, ছাদে দিছি। এটা আমি অনেক আগে পরীক্ষা করা শেষ, আমার আগে আগে ছাদেও দিয়ে আসছি। হ্যাঁ, আর এখন পশ্চিম দিকের ওয়ালটা দিয়ে দিতেছি, তাহলে টেম্পারেচার ভিতরে ঢুকবে না। তো তখন ওরা বলতেছে পাগল নাকি, পাগলামি আলাপ, হাসে। পরে আমি বলি, পাগল নাকি এটা একটু পরে বুঝবানে, কালকে বুঝবানে, ঠিক আছে। তো ওই দিন কিছু বুঝে নাই, কারণ ওই দিন তো রোদ যা পাওয়ার গরম হয়ে গেছে। পরের দিন সন্ধ্যাবেলায় পাশের রুমমেট রুমে ঢুকছে হঠাৎ করে, রুমে ঢুকে সে থেমে গেছে ওদের মধ্যে, থেমে গিয়া ডানে বামে তাকাইতেছে। পরে আমার রুমমেট বলে কিছে, এসি লাগাইছো নাকি? এসি লাগাইছো নাকি? তখন বলে এসি কেন? হয় এত ঠান্ডা হইলো কেমনে রুম? মানে অ্যাকচুয়ালি রুম তো এত ঠান্ডা হয় নাই, কিন্তু তার রুমের টেম্পারেচার 45 ডিগ্রিতে উঠে আসছে, কথার কথা। তার রুমে সে এতক্ষণ গরমের মধ্যে তার বডিটা কন্ডিশনিং হয়ে আছে 45-এ। আর আমার রুমের টেম্পারেচার মনে করো তার চেয়ে 5-6 ডিগ্রি কম, ধরো 38 স্টেবল হয়ে আছে। সো এই 5 ডিগ্রি যখন হঠাৎ করে কমে যাবে, সে যখন একটু পাশের রুম থেকেই আমার রুমে ঢুকছে, সেকেন্ডের মধ্যে তো তার বডিতে একটা ঠান্ডা একটা ঝাপটা লাগছে, টেম্পারেচার ডিফারেন্স, এই জন্য সে টের পাইতেছে। এই জন্য তার কাছে মনে হচ্ছে অনেক ঠান্ডা। তখন বলতেছে কি রে, আমি এই রুম থেকে এই রুমে আসলাম, এত ঠান্ডা লাগলো কেন? তখন আমার রুমমেটরা কয়ে কি কথা, তো ঠান্ডা, কয় হ সন্ধ্যার দিকের ঘটনা, সারাদিন তাপ 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 পায় রুম গরম হয়ে আছে। তখন আমার রুমমেটরা তখন কয় হ এই রুমে আয় দেখ কত গরম, এই রুম কত ঠান্ডা। তখন আমার রুমমেটরা দরজা দিয়ে ওই রুমে ঢুকেই দেখে কিরে, এই রুম তো অনেক গরম, এত গরম হইলো কেন? পরে আমি কই যে এই রুম গরম হয় না, এই রুম ঠিকই আছে, আমাদের রুম ঠান্ডা হয়েছে, মানে আমাদের রুম গরম কম হয়েছে আর কি। কয় হ্যাঁ তাই নাকি? কয় হ্যাঁ। তখন রুমমেটটা হাঁটে,
এই দরজার মধ্যে খালি একটু ঠাস করে দৌড় দিয়ে রুমে যায়, দেখে কিরে গরম লাগে, আবার ঠাস করে দৌড় দিয়ে রুমে আসে, আরাম লাগে তো এখানে ঠান্ডা, মজা পাইছে, খেলা পাইছে আর কি। তার মানে এটাই সায়েন্স, বুঝতে পারছো? ওকে। আচ্ছা, ফ্যান চালালে ঠান্ডা লাগে কেন? ওই যে একই থিওরি। মানুষ আমাদের ঘামগুলো কি করে আমার বডির আউটার লেয়ার থেকে বাতাসে, আকাশে উড়ে যায়, যখন উড়ে যায় তখন সে কি করতে চায়, আমাদের বডি থেকে লেটেন্ট হিট টেনে, সুপ্ত তাপ টেনে নিয়ে চলে যায়। এই জন্য ওর শরীর ঠান্ডা হয়ে যায়। এই জন্যই ফ্যান দিলে আমাদের আরাম লাগে, ঠান্ডা লাগে, কারণ বাতাস, বায়ু কণা বা জলের কণাগুলো বাইরে বের হয়ে যায়। ভিজা কাপড় ঠান্ডা থাকে কেন? হয় যে ভিজা কাপড় বেশিক্ষণ রাখলে শরীর ঠান্ডা হয়ে যায় এই কারণে। আচ্ছা, তাপ সঞ্চালন, তাপ কিভাবে যায়? তাপ তিন প্রকারে যায়: পরিবহন, পরিচলন, বিকিরণ। পরিবহন মানে অণুগুলো যে কাঁপতেছে, একটা অণু তার পাশের অণুটাকে ধাক্কা দিতেছে, কম্পনটা ছড়ায় যাচ্ছে, সেই কম্পনটা অণু পাশের অণুকে দিচ্ছে, এটা হচ্ছে পরিবহন। মনে করো একটা চামচকে যদি তুমি আগুনে ধরে রাখো, তাহলে তোমার হাতের মধ্যে আগুন একটু করে, হাত তো আগুনে ধরো নাই, তুমি চামচ ধরে রাখছো, তারপরেও হাত গরম লাগবে, কারণটা কি? ওই যে অণুগুলো ধাক্কা দিয়ে দিয়ে পরিবহন প্রক্রিয়ায় তোমার চামচের পুরোটা চামচ গরম হয়ে তোমার হাত সহ গরম হয়ে গেছে। আচ্ছা, পরিচলন মানে কি? চলা। লিকুইড এবং গ্যাস, প্রবাহী পদার্থের মধ্যে তাপ দিলে, তাপ শুধু পরিবহন প্রক্রিয়া হয় না, পরিবহন তো হয়ই, সঙ্গে সঙ্গে পরিচলনও হয়। মানে এটা কি? মানে হচ্ছে যখন নিচের লেয়ারে তাপ দিবা, সেই তাপমাত্রা বাড়লে সে আয়তন বেড়ে যাবে, আয়তন বাড়লে সে হালকা হয়ে যাবে, আর হালকা জিনিস কি হয় আমরা জানি, উপরে উঠে যায়। তার মানে ভিতরে একটা ঘূর্ণন সৃষ্টি হবে। ভাত যখন রান্না করো টকবক করে ফুটে, মানে কি করে, কন্টিনিউয়াসলি ভিতরের নিচের লেয়ারের পানি উপরে উঠে যায়, আর সাইড দিয়ে, দেয়ালের পাতিলের সাইড দিয়ে উপরের লেয়ারে ঠান্ডা পানি নিচের দিকে নেমে যায়। নিচে নেমে যখন আবার সে গরম পায়, আবার সে উপর উঠে যায় এবং একটা ঘূর্ণন সৃষ্টি হয়, ভর্টেক্স সৃষ্টি হয়। এই জন্য এটাকে বলা হচ্ছে ফুটন, টকবক করতেছে। এটা হচ্ছে পরিচলন। মানে পরিচলন প্রক্রিয়ায় অণুগুলা নিজেই চলে, অণুগুলা জায়গা পরিবর্তন করে। কিন্তু পরিবহন প্রক্রিয়ায় অণুগুলো জায়গা পরিবর্তন করে না, নিজের জায়গায় দাঁড়িয়েই কাঁপতে থাকে। আচ্ছা, পরিবহন গেল, পরিচলন গেল, তারপরে হচ্ছে বিকিরণ। বিকিরণটা কি? বিকিরণ মানে হচ্ছে অণুগুলো জায়গাও পরিবর্তন করে না, আলো, অণুগুলা আলোর মতো, তাড়িৎ চুম্বক তরঙ্গের মতো তাপ সঞ্চালন করে। তা এটা, যেমন সূর্য থেকে আমাদের পৃথিবীতে যে তাপ আসে, মাঝখানে তো কোনো পদার্থ নাই, তাহলে পরিবহন বা পরিচালনা হওয়ার সুযোগ নাই। মহাশূন্যের ভিতর দিয়ে তাপ কেমনে চলে আসে পৃথিবীতে সূর্য থেকে? বিক- বিকিরণ পদ্ধতিতে। বিকিরণ পদ্ধতিতে তাপ সবচেয়ে বেশি দ্রুত ছড়ায়, কারণ হচ্ছে এটা আলোর গতিতে তাপ ছড়ায়। আলোর গতিতে, তাড়িৎ-চুম্বক তরঙ্গের মতো স্পিডে তাপ ছড়ায়। সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার স্পিডে তাপ আসে সূর্য থেকে। এখন এই তিনটাকে আমি একটু কম্পেয়ার করার জন্য, কল্পনা করানোর জন্য যদি একটা অ্যানিমেশন বানাই, কল্পনা করো তো, আমি জেমিনি বা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস যদি আমি দেই যে মেক এ ভিডিও where 10 students carrying some materials, কিভাবে 10টা ছাত্র, মনে করো, 3 তলা থেকে নিচতলায় মাল ট্রান্সফার করতেছে, সবাই এক হাতে হাত ধরে পাশাপাশি দাঁড়াইছে সিরিয়াল করে, একজন আরেকজনের হাতে সেই কার্টুন গুলো ট্রান্সফার করে দিচ্ছে নিচতলায়। মনে করো পিক আপে তুলবে, ট্রাকে তুলবে মালগুলো, তাহলে কার্টুন গুলো একজন আরেকজনকে ট্রান্সফার করে দিচ্ছে। এটা হচ্ছে পরিবহন প্রক্রিয়া। সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে খালি হাতে হাতে ট্রান্সফার করে দিচ্ছে, এটা হচ্ছে পরিবহন প্রক্রিয়া। আবার সেই 10জন ছাত্র যদি হাতে হাতে ট্রান্সফার না করে উপরতলা থেকে নিজে হেঁটে গিয়ে একদম ট্রাকে তুলে দিয়ে আসে, এটা হচ্ছে পরিচলন প্রক্রিয়া। আবার সেই 10জন ছাত্র যদি হাঁটেও না, হাতে হাতেও দেয় না, সবাই 10 তলাতেই আছে, ঢিল মেরে মেরে ট্রাকের মধ্যে ফেলে দিচ্ছে, ঢিল দিয়ে দিয়ে থ্রো করে করে, এটা হচ্ছে বিকিরণ প্রক্রিয়া। তাহলে কি তোমরা কল্পনা করতে পারছো তিনটা প্রক্রিয়া? জি স্যার। ওকে, পরিবহন শেষ। আচ্ছা, পরিবহনের একটা বৈশিষ্ট্য আছে, জড় মাধ্যম লাগবে, মাধ্যম ছাড়া সে পাশের অন্যটাকে কাঁপাবে কিভাবে? সবচেয়ে স্লো পদ্ধতি এবং কঠিন পদার্থে এটা হয়, এগুলো বলে ফেলছি। তাপ পরিবাহকত্ব মানে 1 সেকেন্ডে একক এরিয়া দিয়ে কি পরিমাণ তাপ যাবে সেটাকে বলা হয় তাপ পরিবাহকত্ব। তামা হচ্ছে সর্বোত্তম তাপ পরিবাহক। আচ্ছা,
তাপ সুপরিবাহী পদার্থ সাধারণত বিদ্যুৎ পরিবাহীও হয়, ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে অভ্র, আমরা যে বা মিকা এটাকে বলে একটা আহ, এটাকে একটা সংকর ধাতু, ওই যে আমরা যে ইস্ত্রিতে একটা ধাতু ব্যবহার করা হয়, যেটা তুমি চোখে দেখো না, সে হচ্ছে তাপ পরিবহন করে, কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করে না। এই জন্য ইস্ত্রিতে অভ্র ব্যবহার করা হয়। ইস্ত্রির যে নিচের লেয়ারটা, বাইরে আউটার লেয়ারটা, এটা অভ্র দিয়ে তৈরি, স্টিল দিয়ে তৈরি না। স্টিল বা লোহা দিয়ে তৈরি করলে কি তো তুমি শর্ট খেয়ে যেতা, ইলেকট্রিক শক খেয়ে যেতা, বুঝছো? ওকে। পরিচলন, কন্ডাকশন, কনভেকশন। কনভেকশন হচ্ছে পরিচলন। এখন এটা পরে বলে ফেলছি, এখানেও জড় মাধ্যম লাগবে। সাধারণত তরল বায়ু পদার্থে হয়, এটা বলে দিছি। আচ্ছা, বিকিরণ বলে দিছি, পড়ার কিছু নাই। তাপ সঞ্চালনের কিছু উদাহরণ: তাপে পরিবহনের কারণে হাতল সুতা গরম হয়ে যায়। রান্নাঘরের হাঁড়ি পাতিল অ্যালুমিনিয়ামের, কারণ এরা তাপ দ্রুত সঞ্চালন করে, তাপের ওয়েস্টেজ কম হয়। শীতকালে সুতার সুতার মানে কটন তোলার চেয়ে পশমের কাপড় পরলে বেশি গরম লাগে। পশম মানে কি? পশম মানে হচ্ছে ফার, ওই যে এই উল, মনে করো ভেড়ার, ভেড়ার যে পশু, ভেড়ার যে পশম আছে, সেই ভেড়ার পশম দিয়ে উল কাপড় বানানো হয়। এখন পশম হচ্ছে তাপ পরিবাহী, এই জন্য আহ, আহ, শীতকালে মানুষ উলের কাপড় পরে, সুতি কাপড় না পরে। আর গরমকালে সুতি কাপড় পরে। পশম কেন পরিবাহী? দুই কারণে হইতে পারে। একটা হচ্ছে পশমের যে উপাদানগুলো, সেই উপাদানগুলোর কেমিক্যাল স্ট্রাকচারই, ফিজিক্যাল স্ট্রাকচার এন্ড কেমিক্যাল স্ট্রাকচারই এমন যে সে হিট ট্রান্সফার করে না, এটা হলো একটা কারণ। সেকেন্ড কারণ হচ্ছে এই ভেড়ার যে উল, ভেড়ার উল না, ভেড়ার যে পশম, পশম থেকে বানানো হচ্ছে উল। পশমকে যখন তোমার পেঁচায় পেঁচায় সুতা বানানো হবে, তখন সেটাকে বলা হয় উল সুতা, ইংলিশ শব্দ উল। এখন এই ভেড়ার পশমের ফিজিক্যাল স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার তো আছেই, তাপ কুপরিবাহী। ফিজিক্যাল যে স্ট্রাকচার, সেইখানে তোমরা দেখবা যে তার তার লেয়ার, তার আম, কি বলে, আউটার লেয়ারটা মসৃণ না। এটা হচ্ছে একটা স্কেল। স্কেল মানে হচ্ছে মাছের আইস যেমন একটা পরে একটা স্তরে স্তরে সাজানো থাকে, এই উল উলের পশম গুলাও কি এরকম একটা পর একটা লেয়ারে লেয়ারে সাজানো থাকে। যার কারণে এই ফাঁকার মধ্যে কি থাকে, বাতাস ঢুকে থাকে, বাতাস ঢুকে থাকে। আর বাতাস ঢুকলে সুবিধা হচ্ছে কি, বাতাস হচ্ছে পৃথিবীর সর্বোত্তম তাপ পরিবাহকদের মধ্যে একজন। বাতাসের ভিতর দিয়ে সহজে তাপ পরিবহন হয় না। বাতাস এমন একটা জিনিস, সে তাপ ঠান্ডা লাগতে দেয় না। এই জন্য যে জিনিস বেশি বাতাস আটকে রাখে, সেই জিনিস তাপের কুপরিবাহী। এই যে একটু আগে আমি গল্প করছিলাম ককশিট দেয়া, ককশিট কেমন বলতো? ককশিটের ভিতরে বাতাস থাকে না, ফাঁপা একটা জিনিস না, এই জন্য ককশিট তাপ কুপরিবাহী। বুঝতে পারছো? তোমরা জানো ইদানিং যে ব্লক ইট, এই দেখো এটা পরীক্ষা আসবে কিন্তু, হ্যাঁ, বই বইলে তোমরা কেডা হইতে পারবো না। যাহাই দেখিবে তাহাই শিখিবে, এই থিওরি তোমাদেরকে লাইফে অ্যাপ্লাই করতে হবে। ইদানিং তোমরা দেখবা যে এই নর্মাল ইটের পরিবর্তে ইঞ্জিনিয়াররা ব্লক ইট ব্যবহার করার জন্য উৎসাহিত করে। ব্লক ইট মানে হচ্ছে আহ ব্লক মানে কি বলে এটাকে, বাক্সের মতো ভিতরে ফাঁকা ইট। এই ব্লক ইট দিয়ে ঘর বানাইতে এটা ইঞ্জিনিয়াররা বলতেছে, কারণ কি? এক হচ্ছে এই ব্লক ইট দিয়ে বানাইলে আপনার বিল্ডিং এর ভর হবে কম, পাতলা হবে ভর। সো আপনার যে পরিমাণ ব্লক ইটের দামও একটু বেশি, যে পরিমাণ তাপ আপনার বেশি, যে পরিমাণ খরচ আপনার ইট বাবদ বেশি যাবে, সেই পরিমাণ খরচ আপনার কমে যাবে আপনার ফাউন্ডেশন বাবদ। ব্লক ইঞ্জিনিয়ার যখন ডিজাইন করবেন, ব্লক ইট ইউজ করলে দেখা যাবে আপনার ফ্লোর ফাউন্ডেশনে লোহা লাগবে কম, শক্তিশালী কম, রড লাগবে কম, কারণ আপনার বিল্ডিং এর ভরই কম। সেকেন্ডলি, ভর কম হওয়ার কারণে ভূমিকম্পে আপনার ঘরটা সহজে ভাঙবে না। থার্ডলি, ভিতরে ফাঁকা থাকার কারণে কিছু না কিছু ফ্লেক্সিবিলিটি কিন্তু সে দিবে, মানে শক অ্যাবজর্ব করে নিবে, ভূমিকম্পে সে ভেঙে যাবে না। ফোর্থলি, যেই প্রসঙ্গে আসলাম ব্লক হিটে, ভিতরে বাতাস আটকে থাকার কারণে সেই বাতাসগুলো কি করবে, হিট আটকে দিবে। সো গ্রীষ্মকালে সহজে তো গরমও হবে না, আবার শীতকালে সহজে তো ঠান্ডা হবে না, ভিতরে টেম্পারেচারটা অপটিমাম হয়ে থাকবে। এই হলো ব্লক হিটের ঘটনা বললাম। আচ্ছা,
শরীরে শীতে শরীর কাঁপে। আমি যখন ঘুম থেকে উঠি না, তখন স্কুলে যেতে যাওয়ার আগে শরীরে কাঁপতে কাঁপতে কাঁপতেছি। গত বছর এই ডায়লগটা ভাইরাল হয়েছিল, একটা পিচ্চি ছেলে বলতো। তো কাঁপে কেন? কাঁপলে ভিতরে মাংসে মাংসে এবং চর্বিতে চর্বিতে ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়। ঘর্ষণ হলে কিছু হিট জেনারেট হয়, যাতে করে তোমার ভিতরের ইনার অর্গান গুলো ঠান্ডা না হয়ে যায়। ভিতরের যে ইনার অর্গান আছে, কিডনি, লিভার, লাংস, হার্ট, এগুলা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কাজ করা বন্ধ করে দিবে, তুমি মারা যাবা। এই জন্য বডির আউটার লেয়ার যে আছে, মাংস এবং চর্বি, এরা কাঁপে। কাঁপতে কাঁপতে কি হয়, হিট জেনারেট করে। এই জন্য তোমার বডির হার্ট এবং ভিতরের এরা কিন্তু টের পায় না যে বাইরে ঠান্ডা পড়ছে। বুঝতে পারছো? সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে, বলছি অলরেডি। আগুনের পাশে দাঁড়ায় থাকলে একই দূরত্বে উপরে হাত দিলে আগুনের বেশি গরম লাগে, সাইডে গরমটা লাগে না। কারণটা কি? কারণ সাইডে তাপ সঞ্চালিত হয় বিকিরণ পদ্ধতিতে, কিন্তু উপরে তাপ সঞ্চালিত হয় বোধ বিকিরণ প্লাস পরিচলন। পরিচলনটা করে কে, চলে আগে? কে চালায়? বাতাস চালায়, বাতাসের কণা। আগুনের সংস্পর্শে থাকে যে বাতাসের কণাগুলো, এরা গরম হইলেই হালকা হয়ে যায়, হালকা হইলেই উপরের দিকে উঠে যায়। কখনো খেয়াল করছো আগুন থেকে মানুষ যে আগুন তাপায়, আর মানুষ আগুনের জ্বালায় উপরে তাপ দেয় কেন, সাইডে কেন দেয় না? কারণ হচ্ছে বাতাস সবসময়, আগুন সবসময় উপরের দিকে ওঠে বাতাসের কারণে। আগুন কি? আগুন তো গ্যাস, আগুন নিজেও বাতাস। আগুন হচ্ছে জ্বলন্ত গ্যাস। এটাকে প্লাজমা স্টেট বলা হয়, ফোর্থ স্টেট অফ ম্যাটার। আচ্ছা, একটা জ্বলন্ত বৈদ্যুতিক বাতি গরম থাকে কারণ ভিতরে ফিলামেন্ট থেকে। ফিলামেন্ট হচ্ছে যে, তোমরা দেখো নাই, ছোটবেলায় দেখছি মনে হয়, যে লাল বাতি দেখছো তোমরা, টাংস্টেনের ফিলামেন্ট বাল্ব দেখছো? সেই বাল্ব থেকে চারদিকে তাপ বিকিরণ পদ্ধতিতে ছড়ায়, এই জন্য আউটার লেয়ারের যে ইয়ে আছে, কাঁচ, গরম হয়ে থাকে। মরু অঞ্চলের বাতাস শুকনা, এই জন্য দিনের বেলায় সূর্য থেকে বিকিরণ তাপ ডাইরেক্ট ভূপৃষ্ঠে চলে আসে, এই জন্য ভূপৃষ্ঠ গরম হয়ে যায়। এই জন্য মরু অঞ্চলে দিনের বেলা প্রচুর গরম। আবার রাতে বাতাস না থাকার কারণে মাটি তাপ দ্রুত বিকিরণ করে দিতেছে। বাতাসের মধ্যে পানি না থাকার কারণে তাপ ডাইরেক্ট বায়ুমণ্ডলে ছড়াই দিতেছে, উপরে উঠে যাচ্ছে। এই জন্য রাতের বেলা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য তীব্র শীত থাকে। তার মানে আমরা বলতেছি নর্মাল এলাকার চেয়ে মরু অঞ্চলে দিনে বেশি বেশি গরম লাগে, আবার রাতে বেশি শীত লাগে। এটা আমি বললাম। ঘটনাটা কি, তোমরা ভাবতে পারো যে স্যার মরু অঞ্চল তো আমরা জানি গরম এলাকা, তাহলে মরু যদি গরম হয়ে থাকে রাতেও গরমই থাকবে? না, রাতের টেম্পারেচার আমাদের বাংলাদেশের চেয়ে বেশি নেমে যায়। এর কারণ হচ্ছে বাতাসে পানি নাই, শুষ্ক বাতাস। আরেকটা কারণ আছে, এই যে পানি কি করে, পানি কিভাবে তাপকে যাইতে সাহায্য, বাধা দেয়। এটা কি এরকম যে পানি আছে বলে ভারী জিনিস, মানে গুলি করতেছি, গুলি বুলেট যাইতে পারতেছে না কারণ মাঝখানে পানির অন্য বাধা দিতেছে, এরকম কিছু না। এরকম কিছু না। বিষয় হচ্ছে পা- এখন ওই যে যে কথা আমি বলতে চাবো সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক তাপ। এতক্ষণ পরে আপেক্ষিক সুপ্ত তাপ, আর এখন পড়াবো শুধু আপেক্ষিক তাপ। এটা আবার কি? এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াইতে, 1 কেজি পানির তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াইতে যে পরিমাণ তাপ লাগে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। মনে করো দুইটা পাতিলে, একটা পাতিলে পানি নিলা আর একটা পাতিলে তেল নিলা, নিয়ে উভয়কেই 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে তুমি তুলতে চাচ্ছ। কে তাড়াতাড়ি 100 ডিগ্রিতে উঠবে? তেল উঠবে, পানি উঠবে না। কারণ পানির আপেক্ষিক সূত্রতাপ বেশি, আপেক্ষিক তাপ বেশি। এটা হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। জুল পার কেজি মানে প্রতি কেজি প্রতি কেলভিন, মানে প্রতি কেজি তাপমাত্রা প্রতি কেলভিন বাড়াইতে 4200 জুল তাপ লাগে। এটা কিন্তু আমি শুরুতেই বলছি, ওই যে 4.2 জুল মনে আছে? 1 গ্রাম বাড়াইতে যদি 4.2 জুল লাগে, তাহলে 1 কেজি বাড়াইতে 4.2 কে 1000 গ্রাম দিয়ে গুণ দিলে তো 1 লিটার পাওয়া যায়। এই জন্য 4200। হম, 4200 জুল তাপ লাগে
1 কেজি পানিকে বাড়াইতো, যেটা অনেক বেশি পরিমাণ। অন্যান্য কোনো পদার্থ এত বেশি না। অন্যান্য পদার্থ আপেক্ষিক তাপ পানির চেয়ে কম। এই জন্য বাতাস সহজে গরম হয়ে যায়, বিল্ডিং, মাটি, মরুভূমি এগুলো সহজে গরম হয়ে যায়, আবার সহজে ঠান্ডাও হয়ে যায়। কিন্তু পানি সহজে ঠান্ডা হইতে চায় না, গরম হইতে চায় না, কারণ পানির আপেক্ষিক তাপ বেশি এই জন্য। এখন এই বলে না যে এই সমুদ্র উপকূলের এলাকার মানুষজন স্বাস্থ্যকর বাতাস মানুষ বা বেশি দিন বাঁচে সমুদ্র উপকূলের মানুষজনের, কারণটা কি? কারণ হচ্ছে সমুদ্র উপকূলে দুইটা কারণ। এক হচ্ছে সমুদ্র থেকে যে বাতাসটা আসতেছে সেখানে কোনো ধুলাবালি নাই, এবং হচ্ছে ইয়া নাই, কি বলে, আহ ওই যে কলকারখানার ধোঁয়া বা সীসা, বর্জ্য পদার্থ, দূষণ নাই, ফ্রেশ বাতাস আসতেছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সমুদ্র পাড়ের টেম্পারেচার অপটিমাম। মনে করো আমাদের এই উত্তরবঙ্গে দেখো শীত বেশি পড়ে, কিন্তু দক্ষিণবঙ্গে শীত পড়ে না, কারণ কি? বা ঢাকার চেয়েও এ, ঢাকা তো আলাদা, ঢাকাটা ডিফারেন্ট কেস, অন্য কারণে। ঢাকার আশেপাশে যে সেন্ট্রাল যে জেলাগুলা, ধরো মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, এগুলোর সাথে তুলনা করো, সমুদ্র উপকূলের জেলাগুলোতে বাতাস হলো ভিজা থাকে, কারণ সমুদ্র থেকে পানি কন্টিনিউয়াসলি বাষ্প হচ্ছে। ওই ভেজা বাতাস মানে কি, ভেজা এলাকা, বায়ুমণ্ডল পানি বেশি থাকার কারণে ওইখানে সহজে গরম হচ্ছে না, আবার ঠান্ডাও হচ্ছে না। শীতের প্রথম দিকে তুমি কক্সবাজার বা সেন্ট মার্টিন গেলে দেখবা কোনো ঠান্ডাই নাই। ডিসেম্বর মাসে দেখবা আমাদের বাইরে এলাকায় এত ঠান্ডা পড়ে, কিন্তু কক্সবাজার গিয়ে দেখবা ডিসেম্বর মাসে মানুষ গেঞ্জি পরে হাঁটে, সোয়েটার পরা যায় না, এত গরম। কারণ কি? ঠান্ডা হয় না এখন। আবার শীতের শেষ দিকে তুমি দেখবা, ফেব্রুয়ারির শেষ দিকে কক্সবাজারে জ্যাকেট পরা লাগবে, কিন্তু এই ল্যান্ডস্কেপে এসে দেখবা জ্যাকেট পরা লাগতেছে না। কারণটা কি? কারণ ল্যান্ডস্কেপ তাড়াতাড়ি গরম হয়ে গেছে, কিন্তু উম, তাড়াতাড়ি গরম হয়ে গেছে, কিন্তু এই সমুদ্র এলাকা এখনো গরম হয় না, এখনো ঠান্ডা রয়ে গেছে। তার মানে কি? কারণ কেউ যদি ভাবো যে কক্সবাজার মানেই গরম, ডিসেম্বর মাসে যে যাবে সে মনে করবে কক্সবাজার মানেই গরম, জ্যাকেট লাগে না, সে ফেব্রুয়ারি মাসে গিয়ে ধরা খাবে। কারণ ফেব্রুয়ারিতে আমাদের নর্মাল ল্যান্ডস্কেপে ধরা গরম লাগে, জ্যাকেট লাগে না। সে মনে করবে কক্সবাজার গেলে তো আরো গরম, আমি তো ডিসেম্বর মাসে গেছিলাম, তখন দেখছিলাম যে কক্সবাজার বেশি গরম। So, সে জ্যাকেট ছাড়া কক্সবাজারকে ধরা খাবে। কারণ শীতের শেষ দিকে কক্সবাজার হচ্ছে বেশি ঠান্ডা বা ল্যান্ডস্কেপের চেয়ে, আর শীতের শুরুর দিকে কক্সবাজার কম ঠান্ডা। বুঝতে পারছো? মানে একটু দেরিতে হয়, কারণ পানির কারণে। পানি সহজে গরম হইতে দেয় না, ঠান্ডা হইতে দেয় না। এটা হচ্ছে সায়েন্স। আচ্ছা, মেঘলা রাত্রি অপেক্ষা মেঘহীন রাত্রি শিশির জমার জন্য অধিক অনুকূল। শিশির জমা মানে কি? কুয়াশা, ওই যে পানি যখন একটা টেম্পারেচার নিচে নামলে পানি পানি কি হয়? শিশির, আর্দ্রতা, এখানে শুধু টেম্পারেচার না, এখানে আর্দ্রতারও বিষয় জড়িত আছে। এটা শিশিরাঙ্ক বোঝাতে তোমাদের টাফ হয়ে যাবে। মনে করো বৃষ্টি যে হয় না, বৃষ্টি কিভাবে হয় অ্যাকচুয়ালি বলো তো? এই যে পানি, নদী, নালা, খালবিল থেকে সূর্যের তাপে বাষ্প যখন আকাশে উঠে যাচ্ছে, তারা বাষ্পগুলো ঘুরতেছে, যখন বেশি পরিমাণ বাষ্প স্যাচুরেটেড হয়ে যাবে, স্যাচুরেটেড শব্দের অর্থ হচ্ছে একদম ফিল আপ হয়ে যাবে বাষ্প দিয়ে, তখন পাশাপাশি বাষ্পগুলো একটার একটার সাথে ঘষা খেয়ে লিকুইড হয়ে যাবে। লিকুইড হয়ে কি করবে? লিকুইড যখন হয়ে যাবে তখন তার ঘনত্ব বেড়ে যাবে, পানি হয়ে যাবে, তখন বাতাসে যে পানি ভারী বলে সে কি করবে? অভিকর্ষের টানে নিচে পড়ে যাবে। আমরা ছোটবেলায় ভাবতাম যে আকাশে বোধহয় আম্মা বলতো যে মেঘগুলা যে চলে না, মেঘে মেঘে ঘর্ষণ হয়ে বৃষ্টি হয়। তাহলে আমি ভাবতাম যে ইয়া বলতাম তাহলে শিলাবৃষ্টি কেন হয়, বরফ আসে থেকে? তখন আম্মা বলতো যে আহ, ওই বাষ্পগুলা উপরে উঠে এত ঠান্ডা হয়ে যায় যে এরা বরফ হয়ে যায়। আকাশে যে আসলে মেঘ ঘুরে, এরা আসলে বরফ, বরফে বরফে ধাক্কা খায়, ধাক্কা খায় গুড়া গুড়া হয়ে বৃষ্টি হয়ে পড়ে। এটা ছোটবেলায় আমার গল্প করতো। তখন হাউ ওয়ান্ডার আই, আমি কি পরিমাণ অবাক হইতাম, কিভাবে সম্ভব? হম বরফের এত বড় বড় চাক্কা আকাশের মধ্যে উঠতেছে, কিন্তু মাটিতে পড়ে যাচ্ছে না, আল্লাহর কি কুদরত! হ্যাঁ, আবার ভারী বাড়ি গাইতেছে দর্শক। হ্যাঁ, জাহাজে জাহাজে ধ্বংস।
হইয়া গুড়া গুড়া হইয়া মাটিতে পড়তেছে। মানে অবাক হইতাম আর কি। কিন্তু আসলে দেখলাম না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে কি, আকাশে উঠতেছে জলীয় বাষ্পই। বাষ্প উঠতেছে উঠতেছে, যখন ঘনত্ব একটা নির্দিষ্ট লেভেলের যে বেড়ে যাচ্ছে এবং টেম্পারেচার একটা নির্দিষ্ট লেভেলের যে কমে যাচ্ছে, শিশিরাঙ্ক বলা হয়। যে টেম্পারেচারে পানি সম্পৃক্ত হয়ে লিকুইড হয়ে যায়, এটাকে শিশিরাঙ্ক বলা হয়। যখন তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যাচ্ছে এবং আর্দ্রতা ওই লেভেলের যে বেড়ে যাচ্ছে, তখনই সে শিশিরাঙ্কে পৌঁছে যাচ্ছে, মানে শিশির হয়ে যাচ্ছে। শিশির মানে কি? শিশির মানে হচ্ছে কুয়াশা আর কি। শিশির মানে হচ্ছে লিকুইড বাষ্প। বাষ্প যখন জমে লিকুইড হয়ে যায় তখন তাকে শিশির বলা হয়, ফোঁটা ফোঁটা হয়ে যায়। এত ঠান্ডা হওয়ার কারণে সে যখন আবার উপর থেকে নিচে নামতে থাকে, ভূপৃষ্ঠ থেকে 20-30 কিলোমিটার উপরে কিন্তু পানি টেম্পারেচার 0 ডিগ্রির নিচে নেমে যায়। 20-30 না, 5 কিলোমিটার উপরে গেলে, যে হিমালয় পাহাড় 8 কিলোমিটার, হিমালয় পাহাড়ের অর্ধেক গেলে দেখবা বরফ জমে গেছে, মানে কি টেম্পারেচার 0 নিচে নেমে গেছে। এই জন্য এত উপর থেকে যখন 0 ডিগ্রির চেয়ে কম টেম্পারেচার থেকে যখন পানির ফোঁটাটা পড়তে থাকে, দীর্ঘ সময় 0 ডিগ্রির চেয়ে কমে থাকার কারণে সে কিন্তু কি হয়, জমে বরফ হয়ে যায়। এই বরফটাই পৃথিবীতে এসে পড়ে, যেটা আমরা শিলাবৃষ্টি দেখি আর কি। আচ্ছা, তো শিশির আমরা বুঝলাম, শিলাবৃষ্টি বুঝলাম। আচ্ছা, মেঘহীন রাত্রি শিশির জমার জন্য, আচ্ছা শিশির জমা বাদ দিলাম। মেঘ হচ্ছে তাপ রোধী পদার্থ। আচ্ছা, এই জন্য মেঘলা রাত্রিতে ভূপৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ আকাশে যাইতে পারে না, এই জন্য প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে। এই জন্য মেঘলা আকাশে কি গরম লাগে? বলে না যে ভ্যাপসা গরম পড়ছে, আজকে মনে হয় বৃষ্টি হবে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এইটাই, যে যখন আকাশে যখন মেঘ বা আর্দ্রতা বেশি থাকে, তখন টেম্পারেচার গুলো ব্লক হয়ে যায়, গ্রিন হাউস ইফেক্টের মতো কাজ করে কাচের ঘরের ভিতরে। আচ্ছা, এবার একটু গ্রিন হাউস গ্যাসটা বলে ফেলি এই সুযোগে। গ্রিন হাউসটা কি? সবুজ ঘর। কাচের তৈরি ঘর হইলে সবুজ হইলো কেমনে? না, কাচের তৈরি ঘর কিন্তু ভিতরে থাকে সবুজ গাছ, এই জন্য নাম দেওয়া হয়েছে গ্রিন হাউস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই কাচের তৈরি ঘরে কেন ভিতরে থাকবে গরম লাগবে? গ্রিন হাউস নাই, গ্রিন হাউস নাই। আচ্ছা, ভালো হয়েছে, আমি যেহেতু বলতেছি, শেখা হয়ে যাচ্ছে তোমাদের, শীতের বাইরে বাড়তি জিনিস শিখলা। গ্রিন হাউস ঘরে, কাচের ঘরে কেন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে? শীত প্রধান দেশে, যেসব দেশে -ডিগ্রি টেম্পারেচার থাকে, কিন্তু গাছের বেঁচে থাকার জন্য দরকার বেশি তাপমাত্রা। তাহলে আহ কাচের ঘরের ভিতরে কেন গরম থাকবে? কারণ বাইরে থেকে যখন তাপ আসবে, কাচের ভিতরে ঢুকবে ঠিকই, কিন্তু ঘর থেকে তাপ আর বের হইতে পারবে না। কেন বের হতে পারবে না? তাহলে প্রশ্ন হইলো যে, উল্টা কথা বললেন, আগে তো ঢুকবে পরে না বন্দি হবে। আর কাচের কাজ যদি তাপ প্রবাহে বাধা দেওয়া হয়েই থাকে, তাহলে তো ঢুকতেই পারবে না, আগেই বাধা দিয়ে দিবে। তাহলে তো কাচের ঘর বেশি ঠান্ডায় না থাকার কথা। আমি কি লজিক্যাল বলছি না ইললজিক্যাল বলছি, তোমরা বলো তো। আমি বলতেছি কাচের লেয়ার তাপকে বাধা দিচ্ছে, এই জন্য তাপ ভিতরে আটকে যাচ্ছে। কিন্তু আটকে যাতে তো পরে, আগে তো ঢুকতে হবে। কাচের কাজ যদি ঢুকা আটকানো হয়ে থাকে, তাহলে তো শুরুতেই ঢুকতে পারবে না, ভিতরে তো ঠান্ডা না থাকবে বাইরের চেয়ে। তাহলে কি এমন কি কিছু ঘটে, ওয়ান ওয়ে কমিউনিকেশন, তাপ শুধু ভিতরে ঢুকবে কিন্তু বাইরে বেরোতে পারবে না? কাজটাকে এমন ভাবে করা হয়েছে ভালভের মতো। বা তোমরা দেখছো না, চাই দিয়ে যে মাছ মারে, মাছ, বাঁশের তৈরি মাছ, সমুদ্র চিপা চাপা নালা দিয়ে যাওয়ার সময় ওই চিপার মধ্যে বাঁশের তৈরি সেই চাই ফিট করে রাখা হয়। ঢুকে যায় মাছ ঠিকই, কিন্তু একবার ঢুকে গেলে আর বেরোতে পারে না, এরকম কিছু না? এরকম কিছুই না, নর্মাল কাজ। তাহলে ব্যাপারটা কি, ঢুকে কেন? বিজ্ঞানী স্টেফান নামে একজন সূত্র দিয়েছেন, স্টেফানের সূত্র, যে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় উৎসর তাপমাত্রা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। মানে উৎসের তাপমাত্রা যত বেশি হবে, তার তরঙ্গ দৈর্ঘ্য তত কম হবে। তাহলে সূর্য থেকে যখন তাপ আসে, সূর্য অনেক বড়, অনেক গরম, এই জন্য সূর্য থেকে যে তাপ আসতেছে অনেক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যে পৃথিবীতে তাপ আসতেছে।
কিন্তু পৃথিবী সেই তাপ শোষণ করে গরম হয়ে যখন আবার রাত্রেবেলা তাপ ছেড়ে দিবে আকাশে, তখন পৃথিবী নিজেই তখন তাপের উৎস হিসেবে কাজ করে। কিন্তু পৃথিবী তাপমাত্রা সূর্যের চেয়ে অনেক কম হয়। পৃথিবী থেকে যে তাপ বাইরে বের হয়ে যায়, সেটার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে বেশি। এটাই স্টেফান বলে গেছে ব্যস্তানুপাতিক। মানে গরম সূর্য থেকে আসবে ছোট তাপমাত্রার ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের তাপমাত্রা, আর পৃথিবী থেকে যাবে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্যের তাপমাত্রা। আচ্ছা, তাহলে বুঝলাম সূর্য থেকে তাপ আসতেছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যে, পৃথিবী থেকে তাপ যাচ্ছে বড় তরঙ্গ দৈর্ঘ্যে, এটুকু আমরা বুঝলাম। আর বড় তরঙ্গ দৈর্ঘ্য কাজ ভেদ করা যাইতে পারে না। ভেদন যোগ্যতা, ভেদন যোগ্যতা হচ্ছে ইংলিশে বলে পারমিবিলিটি। এই পারমিবিলিটি হচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বেশি। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, ছোট ছোট জিনিস চিপা চাপা ভেদ করে চলে যেতে পারে, কিন্তু বড় তরঙ্গ দৈর্ঘ্য পারে না। এই জন্য সূর্য থেকে তাপ এই কাচের ঘরের ভিতরে আসে ঠিকই, কিন্তু বাইরে বেরোতে পারে না। এই জন্য টেম্পারেচার 10-15 ডিগ্রি বাইরে চেয়ে বেড়ে যায়। তখন এটার ভিতরে গাছগুলো বেঁচে থাকতে পারে। বুঝতে পেরেছো তোমরা? আমি কানেক্টেড আছি, আমাকে তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। টিন বেশি তাপমাত্রায় তাপ বিকিরণ করে বলে টিনের ঘরে বেশি গরম লাগে। আচ্ছা, বুঝছি। তাপের শোষণ বিকিরণ, আচ্ছা। তাপের শোষণ কিন্তু রঙের সাথে সম্পর্কিত। কালো রঙের বস্তু তাপ বিকিরণ এবং শোষণ সবচেয়ে বেশি। কালো রঙের বস্তু বেশি গরম হয়ে যায়। তুমি রোদের মধ্যে একটা সাদা কাপড় একটা কালো কাপড় রেখে দিবা, বা কালো কাপড়টা গরম হয়ে আছে, কারণ কালো সবকিছু শোষণ করে বেশি। আলো শোষণ করে বেশি কালো রং, এবং তাপও শোষণ করে বেশি, অ্যাবজর্ব করে ফেলে। এই জন্য কালো জিনিস কালো দেখা যায় কেন? আচ্ছা, এটা আলোর চ্যাপ্টারে বলবো আরেকদিন। আচ্ছা, এই জন্য গরমকালে কালো কাপড় পরা কঠিন, গরম হয়ে থাকে বেশি। কালো কাপড় বেশি গরম হয়ে থাকে, সে অ্যাবজর্ব করে বেশি। আচ্ছা, ছাতা কেন কালো রঙের হয়? কারণ সে আলো অ্যাবজর্ব করে ফেলে, আমাদের মাথায় পৌঁছাতে দেয় না, ভেদ করে আসতে দেয় না। আচ্ছা, কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়, কারণ কি? কারণ ওই যে চা থেকে তাপগুলো কালো কাপে কি করবে, তাড়াতাড়ি সে শোষণ করে নিবে। কিন্তু সাদা কাপে কি করবে? সহজে তাপ চার বডি থেকে শোষণ করবে না, এই জন্য চাটা গরম থাকবে সাদা কাপে। আচ্ছা, তাপ ইঞ্জিন, যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে, যেমন বাষ্প ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, অকটেন ইঞ্জিন, এগুলা। পেট্রোল ইঞ্জিন চতুর্ঘাত ইঞ্জিন। কি করে? এই পিস্টনটা দুইবার সামনের দিকে, দুইবার পিছনের দিকে যায়, 4 স্ট্রোক ইঞ্জিন। ঠিক আছে, এগুলা পড়ার দরকার নাই, এটা পরীক্ষা আসবে না, এগুলো বাদ দিলাম। রেফ্রিজারেটর, এটা আমার একটু জানা দরকার। রিডিং করে তোমরা বুঝবে না, আমি একটু সংক্ষেপে বলে দেই। ফ্রিজ কিভাবে, রেফ্রিজারেটর এবং ফ্রিজ এবং এসি একইভাবে কাজ করে, ঘটনাটা কি? ঘটনা হচ্ছে, চার্লসের একটা সূত্র আছে, চার্লস বয়েল আদর্শ গ্যাসের কিছু সমীকরণ আছে। সেখানে বলা হয়েছে যে, আজান দিবে, এখনই শেষ করে দিচ্ছি ক্লাস। আজানের পরে আর ক্লাস নেবো না। আমি নতুন একটা হাদিস শিখছি, আমাদের যে ইব্রাহিম ভাই আছে হুজুর, আহ হাদিসটা হচ্ছে যে, জুম্মার দিনে আজানের পরে সকল প্রকার দুনিয়াবি কাজকর্ম হারাম। ইজ ইট ট্রু? স্যার এটা কোরআনের আয়াত আছে সূরা জুমায়। তোরা জমায় কি বলা হয়েছে? সূরা জুমায় বলা আছে যে যখন তোমাদের জন্য আজান দেওয়া হয় তখন সকল কাজকর্ম ছেড়ে দাও। তার মানে যেহেতু কোরআনে বলা আছে, যেহেতু ফরজ। মানে আদেশ, এটা আল্লাহর আদেশ, ডাইরেক্ট আল্লাহ বলছে তুমি ছেড়ে দাও। তার মানে হচ্ছে জি জি। আজান দেওয়ার পরে তোমাকে একটা হাদিসে মনে আছে যে, জুম্মার দিনে আজান দেওয়ার পরে তোমরা দৌড়াও। হাঁটিয়ে যেতে বলেন, দৌড়া যেতে বলছে, মানে দ্রুত নামাজে যেতে বলছে, তো সব কাজ অ্যাভয়েড। ওইটাই কোরআনের আয়াত, ফাস আও ইলা যিকরিল্লাহ, তোমরা নামাজের জন্য, আল্লাহর জিকিরের জন্য দৌড়াও, কোরআনের আয়াত সরাসরি। আচ্ছা আচ্ছা, হাদিস না দিলে কোরআনের আয়াত। তার মানে জি। হচ্ছে দ্রুত আমাদেরকে দৌড়ায় নামাজে যেতে বলেছে, সেখানে যদি আমরা অন্য দুনিয়াবি কাজকর্ম করি সেটা হারাম হয়ে যাবে। এই জন্য আমি 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ।
এই যে এটাই শেষ, পরের চ্যাপ্টার, ঠিক আছে, এখানে এই শেষ। ফ্রিজের ব্যাপারটা কি, ফ্রিজ আর এসির ব্যাপারটা কি? বয়েল এবং চার্লসের সূত্রে একটা থিওরি আছে, সেটা বলছে যে কোনো গ্যাস বা তরলকে যখন চাপ দেওয়া হয় তখন সে গরম হয়ে যায়, কারণ অণুগুলো কাছাকাছি চলে আসে, ঘর্ষণ বেশি বেড়ে যায়। রিডিং করো না কেউ, তোমরা স্ক্রিন দেখো না, আমার দিকে আমার কথা শোনো। হ্যাঁ, বলছে যখন কোনো পদার্থ, লিকুইড বা গ্যাসকে চাপ দেওয়া হয় তখন তার তাপমাত্রা বেড়ে যায়। তার উল্টাটা হচ্ছে কি, যখন প্রসারিত করা হয় সে তখন ঠান্ডা হয়ে যায়। এখন আমাদের গ্যাসে, রুমের ভিতরে যে বাতাস আছে সেটাকে ফ্রিজ প্রথমে, এসি প্রথমে টানে, তাই না? সেটাকে বাইরে একটা কম্প্রেসার আছে, কম্প্রেসারে কি করে, চাপ দেয়। চাপ দিলে ওই যে বয়লের সূত্র অনুযায়ী এটা কি হয়, গরম হয়ে যায়। গরম হয়ে গেলে বাইরে যে একটা এসির বাইরে একটা পার্ট আছে না, সেখানে একটা ফ্যান ঘুরে, সে কি করে, মনে করো নর্মালি টেম্পারেচার ছিল রুমের 30 ডিগ্রি, এখন বাইরে যখন এটাকে এই নিয়ে চাপ দিবে, সেই টেম্পারেচার উঠে যাবে 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি টেম্পারেচারকে ফ্যান দিয়ে বাতাস দিয়ে ঠান্ডা করে করা হবে কি, তার টেম্পারেচার নামায় আনা হবে 50 ডিগ্রিতে, মনে করো। মানে 40 ডিগ্রি বাতাস কি হইলো, 50 ডিগ্রিতে নেমে গেল, অলরেডি একটু ঠান্ডা কিন্তু হইলো, ঠিক আছে। পরে যখন আবার রুমের ভিতরে আনবে সেই 50 ডিগ্রি গরম বাতাস, সেটাকে এক্সপানশন করা হবে। প্রথমে কম্প্রেস করা হয়েছিল, চাপ দেওয়া হয়েছিল, এখন এটাকে এক্সপানশন করা হবে, মানে কি, ছড়ায় দেওয়া হবে। ছড়াই দিলে কি হবে, তার টেম্পারেচার কমে যাবে। কমে কত আসবে, 30-এর নিচে নেমে যাবে, 5-10 ডিগ্রিতে নেমে যাবে। কারণ 30 ডিগ্রিতে চাপ দেওয়াতে যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রিকে ছেড়ে দিলে 30 ডিগ্রিতে ব্যাক করবে। কিন্তু 90 ডিগ্রিকে যদি আমি আগেই বাতাস দিয়ে ঠান্ডা করে 50-এ নামায় ফেলি, তাহলে সেটাকে যখন ঠান্ডা করবো, এক্সপেনশন করবো, তখন তো আরো ঠান্ডা হবে, 30-এর নিচে নেমে যাবে। বুঝতে পারছো কিনা? মানে কিছু হিট রুম থেকে টেনে বাইরে ফ্যান দিয়ে বাইরে বের করে দিচ্ছি। এই জন্য পরে সেই 5 ডিগ্রি টেম্পারেচারের বাতাস যখন রুমে দিচ্ছি, তখন বাতাসের 30 ডিগ্রির সাথে মিক্স হয়ে 5 ডিগ্রি আর 30 ডিগ্রি মিক্স হয়ে 15-20 ডিগ্রিতে স্টেবল হয়ে যাচ্ছে। এটি হলো এসি এবং ফ্রিজের কার্যকারিতা, একদম সেম দুইটাই। তো তোমরা একটু পড়ে নিও, হ্যাঁ। আচ্ছা, পরের দুইটা টপিক একদম ছোট শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, এই একই জিনিস, এসি আর ফ্রিজ একই জিনিস। ফ্লাক্স কি করে, ফ্লাস্কের হচ্ছে দুইটা লেয়ারের কাচের পাত্র, দুই লেয়ারের ভিতরে মাঝখানে কি থাকে, বায়ু শূন্য, ভ্যাকুয়াম। ভ্যাকুয়াম হচ্ছে পরিবহন বা পরিচালন কোনোটাই দেয় না, একদম সম্পূর্ণ বন্ধ করে দেয়। বাতাস কিন্তু বায়ু প্রবাহে বাধা দেয়। কিন্তু বাতাসও যদি না থাকতো, একদম ভ্যাকুয়াম যদি থাকতো, বায়ু শূন্য পদার্থ, তাহলে তাপমাত্রা প্রবাহ আরো হইতো না, আরো কম হইতো। এটি হচ্ছে ফ্লাক্সের মধ্যে করা হয়। আবার দুইটা দেয়াল কি করে, রূপার প্রলেপ দিয়ে আয়নার মতো চকচক করে, মানে আয়না বানায় ফেলছে, যার কারণে তাপ উল্টা দিকে বিকিরণ হয়, মানে বিকিরণ পদ্ধতিতেও তাপ আসার সুযোগ নাই, কোনোভাবেই তাপ আসতে দেয় না, তবু ঠান্ডা হয়ে যায়। ব্যাপারটা কি, কারণ কিছু না কিছু বিকিরণ পদ্ধতিতে যাবেই, যতই উপায় দেওয়া হোক না কেন, বিকিরণে কিছু না কিছু তাপ বাইরে বের হয়ে যাবেই। এই জন্য দেখা যাবে যে নর্মালি যেখানে পানি আধা ঘন্টায় ঠান্ডা হয়ে যায়, সেটা 12, 14, 15, 20 ঘন্টা পর্যন্ত গরম থাকে ফ্লাক্সের ভিতরে। শেষ, ক্লাস শেষ। সো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রাতে পরীক্ষা আছে নাকি, না আজকে কি বার, আজকে শুক্রবার, রাতে ক্লাস আছে। রাতে অন্য কোনো টিচার ক্লাস দিবে, এটা আমি জানাবো, নাও নিতে পারে। আমি মেসেজ সন্ধ্যার সময় মেসেঞ্জার গ্রুপে জানাবো রাতে ক্লাস হবে কিনা, ঠিক আছে। সো ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে স্যার।